ডিটেকটিভ অংশু এবং তার ভাগ্নে ফিরে এসেছে আবার। মনে আছে তো তাদের? সেই কলকাতার বুকে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের খোঁজ করতে গিয়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। হ্যাঁ, তারপর কেটে গেছে অনেকটা সময়, কিন্তু এবারের রহস্য অনেকটা আলাদা এবং সম্পূর্ণ অচেনা এক জায়গায়। শুনতে থাকুন সত্যব্রত কাঞ্জিলালের কলমে ডিটেকটিভ অংশু এবং মিস্টিরিয়াস কিলার উপন্যাসের প্রথম পর্ব, খেলা সবে শুরু। হ্যাঁ মা, বলো। সাত সকালে কেন ফোন করলে? আচ্ছা ঠিক আছে, এখন রাখো, দোকান খুলতে যেতে হবে, হাতে সময় বড় কম। ওফ, বাপ রে বাপ, ফোন করলে আর ছাড়ে না। পৃথিবীতে সব মারাই বোধহয় এরকমই হয়। আরে এই তো আপনারা এসে গেছেন, কি মুশকিল, আমায় চিনতে পারছেন না? আরে আমি সেই ছেলে, মানে আপনাদের রিপন। অবশ্য হালকা দাড়ি আর গোঁফের পিছনে চেনা মানুষটাকে না চেনাটাই স্বাভাবিক। তবে 3 বছর পেরিয়ে গেছে মামার গত কেস সলভ থেকে আজ অব্দি। বোধ করি সেই কারণে আপনাদের একটু সমস্যা হচ্ছে আমায় চিনতে। তাহলে শুনুন, এই 3টে বছরে আচার্য পরিবার, তার সঙ্গে আমি রিপন চট্টরাজের ঠিক কি কি পরিবর্তন ঘটেছে। শেষ কেসটার পর বাড়ি ফিরে লাস্ট ইয়ারে এক্সাম কমপ্লিট করে রীতিমতো বেকার যুবকটি হয়ে পড়ে রয়েছি। অন্যদিকে আমার বড় মামা পদোন্নতির পরও থেমে থাকেনি। উনি রীতিমতো রাত জেগে পড়াশোনা করে শেষে ওনাকে ডিএসপি হয়ে ওঠা থেকে কেউ কিন্তু আটকাতে পারল না। বড় মামা যেই দিন এই খুশির খবর থানা থেকে ফোন করে শোনালো, ঠিক তার ক্ষণিকের মধ্যে বড় মামিকে প্রসব যন্ত্রণার দরুন হাসপাতালে ভর্তি করা হয়। আসলে একেই বলে ভগবানের আশীর্বাদ। সকালে মামার এত ভালো সুখবর শোনা, আর দুপুরে বড় মামির আমাদের সকলের আনন্দ দ্বিগুণ করে দিলেন একটি মিষ্টি পুতুলের জন্ম দিয়ে। ঘরে আনতে না আনতেই দাদু বলতে থাকে, কি সুন্দর দেখতে হয়েছে, দিদি ভাই একেবারে বড় বৌমার মতো হয়েছে। না না, ওর চোখ দুটো একদম আমার মায়ের মতো। ওর সম্পূর্ণ ওর ঠাম্মির রূপ পেয়েছে। উফ, তারপর এই নিয়ে যা হাঙ্গামা বেঁধেছিল তা শুধু আমিই জানি। এমনভাবেই দিনগুলো বেশ কাটছিল। তবে কালের নিয়মে যেখানে সুখ আছে সেখানেই দুঃখ আসবে। সুখ যে ক্ষণস্থায়ী তা আবারও বুঝতে পারলাম যখন দাদুর হঠাৎ করে দোকানের মধ্যেই স্ট্রোক করল। সকালে উঠে ব্রেকফাস্ট করে দিব্যি দোকানে গেল। শুধু যাওয়ার আগে আমায় বলেছিল, দাদু ভাই, আজকে শরীরটা ঠিক লাগছে না, বড্ড ঝিমুনি লাগছে। তাহলে এক কাজ করো, আজ আর যেও না। পরেশ দা তো আছে, আর আমি না হয় একবার চলে যাব দুপুরের দিকে। না রে, একবার যেতেই হবে, আজ অনেক মাল ঢুকবে। এই আমি না গেলে ইনভয়েসগুলোকে মিলিয়ে দেখবে। দাদু, অনেক তো হলো, আর এই বয়সে কেন তুমি শুধু শুধু দোকানটা চালাচ্ছ? বড় মামা কত করে বলেছে, এখন তোমার বয়স হয়েছে। দাদু ভাই, ওই দোকানটা তোর দিদা আর আমি মিলে টাকা জমিয়ে করেছিলাম। তোর দিদা আমায় খুব ভালো করে জানতো আমি কিছুতেই পরের গোলামি করব না। তাই বিয়ে 2 বছর আগে থেকেই ও আর আমি মিলে অনেকটা টাকা জমিয়েছিলাম, আর পরবর্তী সময়ে সেই টাকায় ছোট একটা ইলেকট্রিক গ্যাজেটের দোকান খুলে ফেলি। সেই দোকান ধীরে ধীরে এত ভালো চলতে শুরু করে যে আজকে দেখতে পাচ্ছিস তো প্রায় 25 জন সেলসম্যান কাজ করছে। দাদুর কথায় যথাযথ যুক্তি ছিল। সব জায়গায় টাকা বড় হয় না, কিছু কিছু জায়গায় ভালোবাসাও বড় হয়ে দাঁড়ায়।
ওই দোকান দাদুর ভালোবাসা ছিল। উনি ওই দোকানের ভেতরে দিদাকে খুঁজে পেতেন। তবে সেই দিন যে দাদুর শেষ দোকানে যাওয়া হবে তা আমরা কেউই বুঝতে পারিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানিয়ে দেয় উনি স্পটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দাদুর কাজ মিটে যাওয়ার পর একদিন সকাল উঠতেই দেখি দুই মামা এসে দাঁড়িয়ে আছে। বিছানা ছেড়ে জানতে চাইলে টানা 1 ঘন্টার আলোচনায় এক বিশেষ দায়িত্ব উঠে আসে আমার কাঁধে। দাদু মারা যাওয়ার আগে আমার আড়ালে মামাদের সঙ্গে বিশেষ বিষয়ে আলোচনা করেছিল। দাদু তার ইলেকট্রনিক্সের দোকানটি আমার নামে লিখে রেখে গেছেন। উনি দায়িত্ব দিয়ে গেছেন এই দোকান সম্পূর্ণরূপে একান্ত আমার। দোকানের ভালো খারাপ যাই হোক না কেন তার ভার আমায় নিতে হবে। তবে যেই অর্থ সেই দোকান থেকে উঠে আসবে তার ভাগ কাউকেই দিতে হবে না। দাদু এত বড় দায়িত্ব দিয়ে যাবে এ আমার কল্পনার বাইরে ছিল। আমি কি পারবো? হয়তো অনার্স করে ভালো একটা চাকরি আমি অনায়াসে পেয়ে যেতাম, কিন্তু এই যে দাদুর ভালোবাসার দোকান, এই জিনিস আমি পারবো না হেলায় ফেলে দিতে। মামাদের কথায় রাজি হতে ওরা খুব খুশি হয়েছিল। আচ্ছা, আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, কেন দাদু ছোট মামাকে দোকানটা লিখে দিয়ে গেল না? সে তো আর পুলিশ নয়, জাস্ট বিকজ প্রাইভেট ডিটেকটিভ বলে, নাকি অন্য কিছু? প্রকৃতপক্ষে শেষের কথাটা একটু হলেও ঠিক ছিল, তবে সম্পূর্ণ সত্যিটা একটু অন্যরকম। বড় মামা ডিএসপি পদে নিযুক্ত হলে গোটা কলকাতার পুলিশি বিভাগের গুরু দায়িত্ব তারই কাঁধে এসে পড়ে। সুতরাং সবার প্রথমে তার মনে হয় কলকাতা গোয়েন্দা দপ্তরকে আরো মজবুত করে তুলতে হবে। এর জন্য যেভাবে হোক অংশুকে রাজি করাতেই হবে সরকারিভাবে গোয়েন্দা হতে। বড় মামার প্রস্তাবে বিশেষভাবে হ্যাঁ সূচক সম্মতি জানায়নি ঠিকই, তবে পুরোপুরি যে নাকচ করেনি এতেই তিনি খুশি হয়েছিলেন। অনেক ভাবনা চিন্তার পর ছোট মামা জানিয়েছিল, দেখ দাদা, তুই খুব ভালোভাবেই জানিস আমি সরকারি আধিকারিক গোয়েন্দা হতে সেই প্রথম থেকেই তোকে না করে আসছি। কিন্তু যেভাবে অরাজকতা বেড়ে চলেছে, বিশেষ করে স্মাগলিং, রাতের অন্ধকারে কোকেনের পাচার, এসব আটকাতে না পারছে পুলিশ, আর না কোনো সরকারি গোয়েন্দা তার কোনো লিড খুঁজে পাচ্ছে। আর ঠিক এই কারণের জন্যই তো তোকে বলছি ভাই, প্লিজ, তুই তো বরাবর আমার সাথ দিয়েছিস, এবারটাও দে না ভাই। ঠিক আছে, সেসব যাগে, তবে আমি কিন্তু ওই দপ্তর কোঠায় গিয়ে সরকারি বাবুদের মতো ডিউটি করতে পারবো না। আমি আমার মতো কাজ করব। বড় মামা ছোট মামার সব রকম প্রস্তাবেই রাজি হয়েছিল। আর তাই তো আজকে সেও সরকারি কাম প্রাইভেট দুইভাবেই গোয়েন্দা হয়ে রইলেন। হয়তো আমার ছোট মামাই পৃথিবীর প্রথম এক ডিটেকটিভ যে কিনা পুলিশি বিভাগে কর্মরত অবস্থায় নিজের ইচ্ছায় কেস ইনভেস্টিগেট করবে, না কাউকে জবাব দেবে আর না কেউ কাজে বাধা দেবে। এই ছিল 3 বছরে এই বাড়ির একটা হিস্ট্রি। আচ্ছা, অনেকক্ষণ হলো আপনাদের সাথে এই বাড়ির সব রকম কথা নিয়ে আলোচনা করলাম। এবারে ফ্রেশ হয়ে পেটে কিছু একটা পুড়ে দোকানে ছুট দিতে হবে। গুড মর্নিং মামি। গুড মর্নিং রিপন। কি ব্যাপার, আজ এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? মা ফোন করেছিল, তাই কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। জল খাবার খেয়ে দোকানে বেরিয়ে যাওয়ার আগে একটু পুতুলের সঙ্গে দেখা করে নিলাম। দোকানে গিয়ে দেখি ঠিক যেখানে আমার বসার জায়গা, ঐশী ঠিক সেখানেই বসে আছে। এই যে মহারাজা, আপনার মোবাইল কোথায় থাকে শুনি? আমি পকেটে হাত দিতেই দেখলাম মোবাইল নেই। সরি রে, ভুল করে রেখে এসছি। কিছু কি বলার আছে? রবিবার কার জন্মদিন মনে আছে তো? আমি আকাশ পাতাল ভেবে মাথার উপর ভীষণ জোর দিতেই মনে পড়ল পুতুলের জন্মদিন। সেই উপলক্ষে বিশাল পার্টি ওই দিন আমাদের বাড়িতে হবে। ঐশী, বিশ্বাস কর, আমি এখনো কিছুই অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। বড় মামা সব দায়িত্ব আমায় দিয়েছিল। এখন যদি ছোট মামা জেনে যায় তাহলে আমার রক্ষে নেই। আমি ঐশীর সাথে কথা বলতে বলতে লক্ষ্য করলাম কাঁধে কে যেন হাত রেখেছে। 2-1 বার কাঁধ ঝাড়া দিতেই যখন তৃতীয়বার হাতটা আবারও কাঁধে এসে পড়ল। আরে ভাই, কি রে ঐশী, এতক্ষণ এই ছোকরাটা আমার সম্পর্কে কি বলছিল রে? ঐশীর কাছ থেকে সব শুনে মামা যেভাবে আমার দিকে তাকিয়েছিল
তাতে যে প্রচণ্ড রেগে গেছে তা চোখ দেখেই বোঝা যাচ্ছিল। মামা মামা তুমি বিশ্বাস করো, আমি দোকানের চাবি একটু ভুলে গেছিলাম। এক্ষুনি ডেকোরেটরের সাথে কথা বলে ঠিক করে নিচ্ছি। ঐশী, দেখেছিস, তোকে বলেছিলাম না আমার ভাগ্নে এখনো এই চোখ দুটোকে ভয় করে। এবার হেরে গেলি তো, চল বিরিয়ানি ট্রিটটা দিবি তাহলে। আরে আমাদের মধ্যে চ্যালেঞ্জ হয়েছিল যে তুই আমায় ছোটবেলার মতো এখনো ভয় পাস কিনা। ঐশী আমায় বলল তুই নাকি এখন আর ভয় পাস না, তাই তো হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম। বলে মামা আবার হাসতে লাগলো। পুরো দায়িত্বটা মামা আর ঐশী নিয়ে নিল। দেখতে দেখতে রবিবার এসে গেল। পুতুলের 3 বছরের বয়স পূর্তিতে জন্মদিনে বিশাল এক পার্টি থ্রো করেছে আমার বড় মামা কাম কলকাতা ডিএসপি সাহেব। সন্ধ্যের সময় কেক কেটে একে একে সবাইকে খাওয়ানো হলো। কথা বলতে বলতে বড় মামা আমার আর অংশু মামার দিকে একজনকে সঙ্গে করে এগিয়ে এলেন। ধীমান, এই হলো আমার ভাই অংশু, আর অংশু ইনি হলেন আমার বন্ধু ধীমান বসু। ধীমান বসু মানে মানে তোর ওই ট্রেনিং এর বন্ধু? একদম ঠিক ধরেছ, আমি সেই বন্ধু। তোমার গোয়েন্দাগিরি সম্পর্কে প্রচুর কথা শুনেছি, কিন্তু তোমাদের সেই ভাগ্নে কোথায়? তারও তো অবদান কিছু কম নয়। 2 মামা আমার কাঁধে হাত রেখে দেখালো আমি সেই ভাগ্নে। ওনার সাথে পরিচিত হয়ে যা বুঝলাম তা যথার্থ ব্যাখ্যা হলো এই। বড় মামা আর ধীমান বাবু চুঁচুড়াতে ট্রেনিং চলাকালীন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। ধীমান বাবুর বাড়ি যেহেতু বিহার পাটনাতে, তাই ওনার প্রথম থেকেই পোস্টিং পড়েছিল পাটনা জেলার অন্তর্গত থানায়। 2 বন্ধুর মধ্যে এতটাই মিল ছিল যে ভাগ্যদেবীর আশীর্বাদে একসাথেই নিজ নিজ কর্মজীবনে পদোন্নতি ঘটে। রাত 10টা, পার্টি একেবারে জমে উঠেছে, কিন্তু সব কিছুরই মাঝে আমি লক্ষ্য করলাম ধীমান বাবুর কানে কানে ওনার সাথে আসা একজন কনস্টেবল কিছু একটা বলল। আশ্চর্য, এমন কি বলল যে হঠাৎ সব কিছু ছেড়ে ডিনার না করেই ফিরে যেতে হলো? ছোট মামাকে বলতে গেলে জানালো সে সবটাই লক্ষ্য করেছে। পার্টি চলাকালীন আমি আর কিছু বড় মামাকে জিজ্ঞেস করতে পারলাম না। একেই বলে পুলিশের চাকরি। এত দূর থেকে ছুটে এলো বন্ধুর মেয়ের বার্থডে সেলিব্রেট করতে, আর হঠাৎ এভাবে তাকে ফিরে যেতে হলো। সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। ভেবেছিলাম বড় মামাকে জিজ্ঞেস করব ওনার বন্ধুর ব্যাপারে, কিন্তু মামি জানালো বড় মামা বেরিয়ে গেছে। শেষে ছোট মামার ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোট মামা, তোমার মনে হয় না ধীমানবাবু বড় মামার চেয়ে একটু বেশি বড়? একটু কি বলছিস, প্রায় 10 বছরের বড়। তবে দাদার সাথে ওনার বন্ধুত্বটা বেশ ভালো রকমই আছে বলে মনে হলো। আচ্ছা, কালকে রাতে ওইভাবে চলে গেলেন কেন? না মানে তোমায় কি বড় মামা কিছু জানিয়েছে? না রে ভাগ্নে, কিছুই কথা হয়নি সেই সম্পর্কে। তাছাড়া তোর বড় মামা কি আগের মতো আছে রে? ওর এখন বিশাল কাজের চাপ। কখন কোন সময় কোথায় কি ঘটছে সব কিছুর দেখাশোনার ভার তো ওর হাতেই। আমি দেখলাম ছোট মামা রুমের বাইরে একটু দেখে নিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। ছোট মামা কেন এমন করলো এটা আমার জানা ছিল। দাদু চলে যাওয়ার পর থেকে সিগারেটের নেশাটা একটু বেড়েছে। অনেক বলাতে সারাদিনে 6টা থেকে 3টেতে নামিয়ে আনা হয়েছে। তবে এই তামাকের দরকার মামার তখনই পড়ে যখন মাথার ভিতরে কোনো কিছু প্রশ্ন নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে থাকে। কি ব্যাপার ছোট মামা, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? চিন্তা না, ঠিক ঠিক চিন্তা নয়, আবার আবার খানিকটা চিন্তার ব্যাপারও বলা যায়। নাও মরেছে আবার সেই হেঁয়ালি কথাবার্তা। এগুলো শুনলে আমার মনে কেমন যেন একটা ভয় হয়। মনে হয় এই বুঝি কোথাও খুঁত খুঁজে পেয়েছ। আচ্ছা মামা, তেমন কোনো ব্যাপার নয় তো?
দাঁড়া, তোর বড় মামাকে আগে বাড়ি আসতে দে, তখনই সব জলের মতো পরিষ্কার হবে আমার কাছে। এখন চল দেখি আমাদের পুতুল কি করছে। আমি 100% শিওর মামা নিশ্চয়ই কোথাও কোনো গলদ খুঁজে পেয়েছে। কিন্তু এই সাত সকালে এমন কোথায় কি ঘটল? তাছাড়া শহরে বড় কিছু ঘটলে সোশ্যাল সাইডে তো এতক্ষণে শোরগোল পড়ে যেত। তাহলে ছোট মামা কি নিজের কোনো কেস নিয়ে স্টাডি করছে? বড় মামা এলো রাতে, খাওয়া দাওয়া সেরে ড্রয়িং রুমে এসে বসল। আমি কোলে করে নিয়ে পুতুলকে ঘুম পাড়াচ্ছিলাম, আর সেই অবস্থাতেই বড় মামাকে দেখে বুঝতে পারলাম উনি কোন একটা বিষয় নিয়ে কিঞ্চিত চিন্তায় আছেন। রিপন, পুতুলকে তোর মামির কাছে দিয়ে একবার ছোটকে নিয়ে আমার কাছে আয় তো। বল দাদা ডাকছে, কথা আছে। বড় মামার আদেশ মতো ছোট মামার ঘরে গিয়ে দেখি উনি আগে থেকে আন্দাজ করে বসে আছেন। কি আশ্চর্য, এভাবে কেউ কি দরজার দিকে কাউকে না দেখেই আগে থেকে তাকিয়ে থাকতে পারে? যাগে, ছোট মামাকে নিয়ে চলে এলাম। আমাদের তিনজনের মধ্যে 5 মিনিট নীরবতার পর অবশেষে বড় মামা কথা বলতে শুরু করলেন। বুঝলি অংশু, আজকাল যেভাবে ক্রাইম বেড়ে চলেছে না, তাতে পুলিশদের যে কি পরিমাণে হয়রানি হচ্ছে তা বলে বোঝাবার মতো নয়। কাল তো তোরা দেখলি ধীমান কেমন একটা ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল। হ্যাঁ, সেটা দেখেই তো অবাক হয়েছিলাম। কাল ওকে বিহার হেডকোয়ার্টার থেকে একটা জরুরি ভিত্তিতে ফোন করেছিল। সাধারণত একজন ডিএসপি অফিসার কোথাও কোনো পার্টি অ্যাটেন্ড করতে গেলে একমাত্র হেডকোয়ার্টার ছাড়া অন্য কোনো ফোন অ্যাটেন্ড না করলেও চলে। তবে কাল ওর কাছে যে ফোনটা এসেছিল সেটা রিসিভ করা ছাড়া আর কোনো উপায় ওর কাছে ছিল না, আর তার ফলস্বরূপ ওকে ফিরেও যেতে হলো। আচ্ছা মামা, এমন কি ঘটল যার জন্য তুমি এত চিন্তায় রয়েছ? গত 3 মাস ধরে পাটনা শহরে 3টে খুন হয়েছে। এই খুনগুলো যে একজনই করেছে তা লাশের বডি দেখে ভালোভাবেই বোঝা গেছে। আমি দেখলাম অংশু মামা কেমন শান্ত হই তার দাদার কথা শুনে চলল। বড় অবাক হলাম ছোট মামাকে দেখে। আচ্ছা, সেই বডিগুলো যেই যেই মানুষের ছিল তারা কি একে অপরের পরিচিত ছিল, নাকি খুন করার অস্ত্র বা বুলেট খুঁজে পেয়ে ম্যাচ করে দেখে ওখানকার পুলিশও রয়েছে? না না ভাগ্নে, দুটোর মধ্যে একটাও না। আসলে প্রথম জনকে যেভাবে খুন করা হয়েছে, দ্বিতীয় জনকেও ঠিক একই উপায়ে খুন করা হয়েছে। এক কথায় বলা যায় পাটনা শহরে সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে। আচ্ছা ছোট, তুই তো অনেকক্ষণ ধরে চুপচাপ আছিস, কিছু বলবি না এই ব্যাপারে? বড় মামা যেন আমার মুখের কথা কেড়ে নিল। সেই কখন থেকে চুপ, শুধু আমাদের কথোপকথন শুনে চলেছে। বড় মামার কথা শুনে হাত মুড়িয়ে ধরে থাকা খবরের কাগজটা আমাদের দিকে দেখিয়ে ছোট মামা বলল, হ্যাঁ, আজকের বাংলা পত্রিকায় 3 নম্বর পেজে 28 নম্বর কলমে মাত্র 90 সংখ্যার শব্দ খরচ করে তোর এই পাটনার বিভীষিকা ছাপানো হয়েছে। আমি আজ সকালেই পড়লাম। তাই কাল রাতে তোর বন্ধুর হঠাৎ চলে যাওয়ার পিছনে আসল কারণটা কি খুব সহজেই বুঝতে পারি। কিন্তু পেপারে পড়ে তো সবটা পরিষ্কার হলো না দাদা। তুই তাহলে পুরো ঘটনাটা খুলে বল। দেখ, খুলে বলার মতো কিছুই নেই। আমি নিজেও এর থেকে বেশি কিছু জানি না। শুধু এইটুকু বলবো যে ধীমান আমার কাছ থেকে সাহায্য চেয়েছে, আর এই রহস্য উদ্ধারের জন্য তোকে পাটনা যেতে বলেছে। আসলে 1 বছর পরই বিহারে নির্বাচন, তাই গোটা প্রশাসন চাপে রয়েছে। পুলিশ এবং ওখানকার গোয়েন্দা দপ্তর কিছুই করে উঠতে পারছে না। তাই আমাকে বারবার করে বললো যেন আমি তোকে পাঠাই। একমাত্র পারলে তুই পারবি এই খুনিকে খুঁজে বার করতে। তুই আমার তদন্তর পদ্ধতি সম্পর্কে আগে থেকে ধীমান বাবুকে জানিয়েছিস তো? ডোন্ট ওয়ারি ব্রাদার, ধীমান সব কিছু জানে, আর ও তোকে তদন্তের স্বার্থে যা যা করতে হবে সব ব্যাপারে সাহায্য করবে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। কিরে ভাগ্নে, তাহলে যাবি নাকি আমার সাথে? কি বলছো মামা, আমি আবার না গিয়ে থাকতে পারি?
এর আগের কেসটাতেও তো আমি তোমার সাথেই ছিলাম। ঠিক আছে, তবে তাই হোক। দাদা, তুই বরং তোর বন্ধুকে জানিয়ে দে আমরা গত পরশু সকালে বেরিয়ে পড়ব। উফ, ভাবতেই পারছি না আবার অংশু মামার সাথে নতুন কোনো পাপীর পর্দা ফাঁস করতে বেরোবো আমরা। তবে এবারে ক্রাইম থেকে শুরু করে ক্রিমিনাল পর্যন্ত সবকিছুই বিপজ্জনক। জানি না ওখানে গিয়ে একজন বাঙালি গোয়েন্দা ঠিক কি অবস্থা হবে। যাওয়ার দিন সকালে বড় মামা নিজে আমাদের দুজনকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছিল। বড় মামা অবশ্য পুলিশের গাড়িতে করে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ছোট মামা রাজি হয়নি। রাজি না হওয়ার প্রথম কারণ, সড়ক পথে 13 ঘন্টা লেগে যাবে, যেখানে ট্রেনে যেতে মাত্র 8 ঘন্টা। আর দ্বিতীয় কারণ, বেশি ঢেড়া পিটিয়ে যাওয়া মানে খুনিকে সাবধান করে দেওয়া। সুতরাং আমি আর ছোট মামা সকাল 8টার পূর্বা এক্সপ্রেসে রিজার্ভেশন কামরায় উঠে বসলাম। নির্দিষ্ট সময় ট্রেন 10 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে একটু একটু করে এগিয়ে চলল। আচ্ছা মামা, আমরা পাটনা পৌঁছায় কোথায় উঠব? আমি যতদূর জানি আমরা পাটনাতে ধীমান বাবুর বাড়িতে গিয়েই উঠব। সরকার থেকে উনি আর ওনার ফ্যামিলিকে নিয়ে থাকার জন্য যেই বাড়ি দিয়েছে, তা তো আর রেলের স্টাফকে দেওয়া 2 কামরা ঘর নয়। এইসব দালান বাড়িগুলো বিস্তর কাঠা জমির ওপর দাঁড়িয়ে থাকে। কাজেই ওনার সুবিধে আর আমাদের সুবিধের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বাহ, তাহলে তো ভালোই হবে। সে তো সময় বলবে ভাগ্নে, কতটা কার কি ভালো হবে। আপাতত ট্রেনে করে আজকের লং জার্নির মজাটা মনে প্রাণে উপভোগ কর। ট্রেনের জানলা দিয়ে ফেব্রুয়ারির বিদায়ী শীতের ফুরফুরে হাওয়ায় আমেজ বেশ ভালো লাগছিল। আমি আর চোখে দেখলাম মামা পায়ের উপর পা তুলে বেশ মনোযোগ দিয়ে ফেলুদা পড়ছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। মামার ডাকাডাকিতে ঘুম ভাঙল। কি হলো মামা, একভাবে বসে থাকতে থাকতে একটু নামতে ইচ্ছে করছে নাকি? আমরা এসে গেছি, চল নামবো। প্ল্যাটফর্মে নেমে 5 নম্বর ওভারপুলে উঠতেই একজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। উনি আমাদের থামিয়ে পরিচয় জানতে চাইলেন। এক্সকিউজ মি, आप लोग क्या কলকাতা থেকে ধীমান বসুর সাথে দেখা করতে আসছেন? সরি অফিসার, আমরা আসলে ঠিক দেখা করতে আসিনি। আমরা এসেছি ওনারই একটা কেসের ব্যাপারে সাহায্য করতে। মাফ করবেন, असल में हम थोड़ा बहुत বাংলা বলি, তাই হয়তো ঠিক গুছিয়ে কথাগুলো समझाते পারি না। এনিওয়ে, পাটনাতে आप दोनों को स्वागत है। আপনাকে কি ধীমান বাবু পাঠিয়েছেন? हाँ, सर ने आप दोनों का फोटो मुझे भेजकर कहा बांग्लो में ले जाने के लिए। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর বাংলার হিন্দির কম্বিনেশন। অনেক কষ্ট করে হাসি চেপে রেখেছিলাম। উনি আমাদেরকে স্টেশনের বাইরে নিয়ে এসে সরকারি গাড়িতে বসতে বললেন। দেখলাম গাড়ির চালক আমাদের লাগেজগুলো পিছনের দরজা খুলে একে একে সব ভরে ফেলল। গাড়ি চলতে শুরু করলে বিস্তর কথাবার্তা চলতে থাকে মামা আর সেই ইন্সপেক্টরের মধ্যে। ওনার কথাবার্তায় বেশ স্পষ্ট ছিল এখানকার মানুষগুলোর মধ্যে কি ব্যাপকভাবে ভয়ের জন্ম হয়েছে। গত বছর নভেম্বর থেকে রাতের অন্ধকারে কেউ যেন খুন করে চলেছে। খুনের ধরন একেবারে 100 ভাগ একই রকম ছিল। আর তাই পুলিশের ধারণা এ কোনো সিরিয়াল কিলারের কাজ। কিছুক্ষণ পর আমাদের গাড়ি একটা প্রাইভেট রাস্তা ধরে এগিয়ে গিয়ে বড় একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার হর্ন বাজাতে থাকলে সেই শব্দ শুনে ভেতর থেকে দরজাটা 2 জন কনস্টেবল মিলে খুলে দিল। গাড়ি যখন ধীর গতিতে দরজার ভেতরে প্রবেশ করছে, আমি তখন দুপাশের গাছগুলো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। কি সুন্দরভাবে দুধারে বাগান করা রয়েছে। ডিএসপির বাংলো এত সুন্দর আর শান্ত পরিবেশে হয় তা আগে জানা ছিল না। এখন শুধু বারে বারে মনে হচ্ছে, ইস, কেন যে বড় মামা নিজের বসত ভিটে ছেড়ে সরকারের দেওয়া বাংলোতে থাকলো না। থাকলে কত ভালো হতো। তবে বড় মামার না থাকার সিদ্ধান্ত যথার্থ কারণ ছিল। প্রথমত, বড় মামা একা এত বড় বাংলোতে থাকবে না, আর দ্বিতীয়ত পিতৃভিটে কিছুতেই ত্যাগ করার কথা চিন্তা করতে পারবে না। আমরা গাড়ি থেকে নামতেই দেখলাম ধীমান বাবু আর ওনার স্ত্রী বেরিয়ে আসছে।
আরে এসো এসো অংশু, তুমিও এসো রিপন। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। তবে যেই অফিসারকে পাঠিয়েছিলেন উনি কিন্তু বেশ বাংলা ভাষায় কথা বলেন। আরে ওর কথা বলো না, আমার সাথে চ্যালেঞ্জ করেছে 1 বছরের মধ্যে পুরোপুরি বাংলা ভাষায় কথা বলে দেখাবে। এভাবেই দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কথাবার্তা হলে ভেতরে ঘর থেকে একজন ভৃত্য বেরিয়ে এসে আমাদের থাকার ঘরে নিয়ে গেল। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসতেই দেখি কফির সাথে খাবারের ব্যবস্থাটা সাংঘাতিক ছিল। আমি মুখ ফুটে বললাম, স্যার এটা কি করেছেন? এত কিছু কি খাওয়া যায়? ইয়াং ম্যান, এটা তুমি কি বললে? আরে আমায় স্যার বলার কোনো দরকার নেই, উই আর ফ্যামিলি। যদিও আমি তোমার বড় মামার চেয়ে হয়তো একটু বড়, কিন্তু তাও তুমি আঙ্কেল বলে ডেকো, কেমন? ছোট মামা একটু কম কথাই বলে, তাই আমি আঙ্কেল আন্টির সাথে কথাবার্তা বলতে থাকি। মামা একটু উঠে গিয়ে সামনের বুক সেলফ থেকে একটি বই বের করে নাড়াচাড়া করছিল। আর ঠিক এমন সময় একটি নারী মূর্তি বাইরের দরজা থেকে ভেতরে প্রবেশ করল। ওনাকে দেখে বুঝতে অসুবিধা হলো না যে উনি এই বাড়ির কে। সুচরিতা বসু, ধীমান আঙ্কেল আর সুমিতা আন্টির একমাত্র মেয়ে। ফর্সা গায়ের রং, উচ্চতা প্রায় 5 ফুট 10। দেহের গড়ন আর মায়া হরিণের মতো চোখ দুটো দেখে যে কেউ স্পিচলেস হয়ে যেতে পারে। ধীমান আঙ্কেল ওনার মেয়েকে ডেকে নিয়ে আমার আর মামার সাথে পরিচয় করিয়ে দিলেন। আচ্ছা, তাহলে আপনিই সেই অংশুবাবু। আপনার কাজের প্রশংসা বাবার মুখে অনেক শুনেছি। না না, তেমন কিছু না। আসলে ছোট থেকেই গোয়েন্দা ব্যাপারটা খুব ভালো লাগতো। সেই কারণে বাংলা থেকে হিন্দি আর হিন্দি থেকে সোজা বিদেশি যত স্বনামধন্য গল্পের বই আছে সব পড়তাম। পড়তে পড়তে একদিন আমার কাছে সুযোগ পর্যন্ত চলে আসলো নিজেকে একবার বাজে দেখার। তার মানে আপনি শুধুমাত্র বই পড়ে গোয়েন্দা হয়ে উঠেছেন? এই যে 21st সেঞ্চুরিতে ভূত দেখার মতো আশ্চর্য ব্যাপার। ধীমান আঙ্কেল মেয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠলেন। উনি বললেন তার মেয়ে এখন বর্তমানে পাটনা ওয়ামেন কলেজের হিস্ট্রি প্রফেসর। তবে এখানেই তার মেয়ে থেমে নেই। প্রফেসর হলেও বিকেলে রীতিমতো নাচের তালিম দেয় কচি কাচাদের। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না একজন হিস্ট্রি টিচার কিভাবে নাচের টিচার হতে পারে। যেভাবে আমি ওনার দিকে তাকিয়েছিলাম তাতে করে দুজনের মধ্যে চোখাচোখি হতেই উনি প্রশ্ন করলেন আমায়। খুব ভুল না হলে তাহলে বলতে পারি, তুমি তো ভাগ্নে রিপন চট্টরাজ, কি তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি সেই। আরে তুমি আমাকে আপনি করে কেন বলছো? খুব বেশি তোমার চেয়ে বড় হব না। তুমি আমায় তুমি করে আর তার সঙ্গে রীতাদি বলে ডেকো। আচ্ছা, আপনি এখনো বিয়ে করেননি কেন? না মানে আপনি এমনিতে এডুকেটেড, তার সঙ্গে শিল্পী মানুষ, তাহলে বিয়ে না করার কারণটা কি? আপনাকে আর আপনার ভাগ্নেকে খুব ভালো লেগেছে, যদিও বা এমন প্রশ্ন আপনার থেকে আমি আশা করিনি। তবুও বলবো, এখন তো অনেক বড় দায়িত্ব আপনার কাঁধে, কাজেই কিছু উত্তর না হয় ধীরে সুস্থে জানবেন। এই বলে রীতাদি মুখ গোমড়া করে চলে গেল। মামা হতবম্বের মতো দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করে সে এমন কি জানতে চেয়েছিল যে এভাবে তাকে বাঁকা উত্তর দিয়ে চলে গেল। পরিস্থিতি সামাল দিতে আন্টি মামার কাছে এসে বলল, অংশু, ওর কথায় তুমি কিছু মনে করো না। আসলে ওর বিয়ের প্রসঙ্গ নিয়ে কেউ কিছু বলুক, এটা ঠিক ও পছন্দ করে না। আমাদের মেয়ের বক্তব্য হচ্ছে যে যদি ওর কোনো ছেলেকে ভালো লাগে, সেই ছেলের কথাবার্তা, আচার আচরণ সবেতেই একটা সুন্দর বৈশিষ্ট্য খুঁজে পাবে। ও সেই ছেলেকেই বিয়ে করবে, না হলে করবে না। এই করে করেই আমার মেয়ের বয়স 30 বছর হতে চলল। আমরা নানা কথা বলতে বলতে ঘরে ফিরছিলাম। এমন সময় মামা আবার রীতাদির সত্যটার কথা বলল। মানেটা কি? মামা এসব কি বলছে আমাকে? মামা বেশ বুঝতে পেরেছে কোনো না বলা কথা হঠাৎ মুখ ফসকে আমাকে বলে ফেলেছে। নিজের কথা পরিবর্তন করার হাজার চেষ্টা করলেও আমি চেপে ধরি।
মানছি রীতাদি বিয়ে না করার অদ্ভুত শর্ত দিয়েছে তার বাবা মাকে, কিন্তু তুমিই বা কম কিসের? দেখতে দেখতে 34 হয়ে গেল। যখনই মামা থেকে শুরু করে মামি সবাই কত করে বলে বিয়ে করতে, তুমি তখন সবাইকেই বলো তোমার লাইফে প্রথম বউ হিসেবে তুমি ভালোবাসার কর্মটাকেই বেছে নিয়েছো। এখন প্রথম বউকে ভালোবাসতে গিয়ে দ্বিতীয় বউকে ঠিকঠাক সময় দিতে পারবে না, যার ফলস্বরূপ ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। কাজেই বিয়ে না করাই শ্রেয়। এখন বলো তো, কার বাহানা প্রকৃত অর্থে শ্রেয়? তোর বাজে কথায় সময় নেই, আমি একটু ঘুমোলাম, পরে কথা হবে। মামার এভাবে আমার কথার কাছে হেরে যাওয়াটা প্রথম ছিল। জানি না কেন আজকে মামাকে হেরে যেতে দেখতে আমার মোটেও ভালো লাগলো না। আর 7-5 না ভেবে আমিও শুয়ে পড়লাম। এরপর যখন ঘুম ভাঙল, তখন জানলায় তাকিয়ে দেখি সন্ধে ছেড়ে রাতের অন্ধকার নেমে এসেছে। রীতাদির ডাক শুনে রুম থেকে বেরিয়ে এসে ডিনার সেরে আবার বিছানায় শুয়ে পড়লাম। এক ঘুমের সকালে যখন ঘুমটা ভাঙল, তখন বিছানার পাশে তাকাতেই দেখি মামা নেই। হাত ঘড়িতে সময় বলছে সকাল 7:15। শরীরের আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে রুমের বাইরে বেরিয়ে এলাম। আশপাশে কাউকে না দেখতে পেয়ে ঘরের বাইরে বেরিয়ে দেখি বাগানের কাছে একটা গোল টেবিল, আর টেবিল ঘিরে 4টি চেয়ারে বসে 4 জন চা পান করছে। সেখানে এগিয়ে গিয়ে বাগানের এক পাশের দোলনাতে গিয়ে বসলাম। মামা আমাকে দেখেই বলল, গুড মর্নিং। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি উঠে পড়লি? বাড়িতে যে 9টার আগে চোখ খুলতে পারিস না। গুড মর্নিং এভরিওয়ান। হঠাৎ ভেঙে গেল আর দেখলাম তুমিও উঠে পড়েছ। এমনিতে অন্য কোথাও এসেছি, এখানেও যদি একই জিনিস করি তাহলে আর মান কি থাকে? আচ্ছা অংশু, আমি এবার বেরোলাম। তুমি ঠিক 10টার সময় আমার অফিসে চলে এসো। ঠিক আছে ধীমানবাবু, আপনি যান। আপনার মেয়ে আমাকে নিয়ে যাবেন বললেন। সবার থেকে বিদায় নিয়ে পুলিশি গাড়িতে চেপে বেরিয়ে গেলেন ধীমান আঙ্কেল। কিন্তু এখানে একটা খুব গভীর প্রশ্ন আমার মাথায় খেলে গেল। রীতাদি কাল যেভাবে রাগ করে অংশু মামার থেকে পাশ কাটিয়ে চলে গেল, আর আজ সকালে একেবারে উল্টো দৃশ্য দেখছি। পাটনা শহরে এসে কি আমার মামার ব্রহ্মচারী জীবনের অবসান ঘটবে? কে জানে। জলখাবার খেয়ে আমি আর মামা রীতাদির সাথে গাড়িতে করে ডিএসপি অফিসে চলে এলাম। রীতাদিকে আমাদের সাথে আসতে বললাম, কিন্তু তার ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারল না, স্পেশাল ক্লাস আছে বলে। মামার সাথে অফিস ঘরে ঢুকতে গিয়ে একজন চেনা মানুষকে দেখলাম। চেনা মানুষটি হলো সেই যিনি আমাদেরকে স্টেশন থেকে নিয়ে এসেছিল। উনি একটি অফিস রুম থেকে বেরিয়ে মুখে করে পাম্প নিচ্ছে। আমি মনে মনে ভাবলাম, তাহলে এই অফিসার অ্যাস্তমার পেশেন্ট। কিছুক্ষণ ধীমান আঙ্কেলের অফিস ঘরের বাইরে অপেক্ষা করতে হলো। উনি একটি মিটিং সেরে ফ্রি হলে আমাদের একজন কনস্টেবল ভেতরে নিয়ে গেল। আরে এসো এসো তোমরা। আমি খুব দুঃখিত এইভাবে অপেক্ষা করানোর জন্য। না না, ইটস ওকে। আমার আর ভাগ্নের তেমন কোনো সমস্যা হয়নি কিছুক্ষণ বাইরে বসতে। ও একটা কথা বলছিলাম যে, বাইরে একজন ইন্সপেক্টরকে দেখলাম, যদি ওনার সঙ্গে পরিচয়টা করিয়ে দিতেন তাহলে ভালো হতো। যতবার ভাবছি আলাপটা বেশ করে সারব, ততবার নানা কারণে আর হয়ে উঠছে না। আঙ্কেল টেবিল বেল প্রেস করতেই একজন কনস্টেবল স্যালুট দিয়ে দাঁড়ালো। এরপর একজনের নাম উদ্দেশ্য করে তাকে ডেকে আনার জন্য কনস্টেবলকে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর অফিস করে একজন মূর্তিমান অফিসারের আবির্ভাব ঘটলে আঙ্কেল পরিচয় করানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এই যে অংশু, ও হচ্ছে ইন্সপেক্টর বিক্রম সিনহা, ইনচার্জ অফ গান্ধী ময়দান পুলিশ স্টেশন। আর বিক্রম, ওনারা কে কি জন্য এসেছে সেসব তো তুমি আগেই জেনেছ। ইয়েস স্যার। আচ্ছা বিক্রম, তুমি বরং রামলালকে দিয়ে খুনের ফাইলটা পাঠিয়ে দাও। আর কোথাও কিন্তু যেও না, তোমায় একটু পরেই ডেকে পাঠাবো। স্যালুট টুকে বেরিয়ে গেলে কিছুক্ষণ পর রামলাল একটি লাল রঙের ফাইল টেবিলে রেখে চলে গেল। ধীমান আঙ্কেল চা কফির জন্য জোড়াজুড়ি করলে মামা নাকচ করে দেয়। মামার এমন আচরণে আমি খুব ভালোভাবে পরিচিত। একবার যখন চোখের নিচে ফাইল দেখতে পেয়েছে, তখন চা কফি বা অন্য যত কিছু থাকুক সব কিছু তার কাছে অপ্রয়োজনীয় ব্যাপার। ধীমানবাবু,
আপনি বরং নিজের মতো করে সব ঘটনা খুলে বলুন। আর এই ফাইল এই মুহূর্তে খুলে দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা আমি যাবার সময় সঙ্গে করে নিয়ে যাব। বাড়িতে সব দেখে শুনে স্টাডি করে নেব। আপনি এবারে শুরু করুন প্লিজ। বুঝলে অংশু, এই পাটনা শহরে পুলিশ হয়ে চাকরি করছি তা ধরে নাও কম করে 25 বছর তো হলো। এরপর সবেমাত্র 3 বছর হলো একটি নারী পাচারকারী বিশাল র্যাকেটকে ধরে ফেলার কারণে আমার প্রমোশন হয়, আর তারপরেই ডিএসপি পদে নিযুক্ত হই। সত্যি বলতে অংশু, আমার সার্ভিস লাইফে অনেক ধরনের ক্রাইম দেখেছি, সেই সঙ্গে বড় বড় ক্রিমিনালদের হাজতবাস পর্যন্ত করিয়েছি। তবে এই প্রথম কোনো অতি ধূর্তবান সিরিয়াল কিলার এসে গোটা পাটনা শহরের পুলিশদের হাড়ে বাতের ব্যথা তুলে দিয়ে যাচ্ছে। বিহার জুড়ে সমস্ত নেটওয়ার্ক লাগিয়েও এর এতটুকু কোনো খোঁজ খবর আমরা পাইনি। আচ্ছা, এবারে না হয় মূল ঘটনাচক্রে আসি। গত বছর ডিসেম্বরের 19 তারিখ পাটলিপুত্র থানার আন্ডারে 26 নম্বর উড়ালপুলের নিচে প্রথম খুনটি হয়। খুন হয়েছিল রাত 12টার আশেপাশে, কারণ পোস্টমর্টেম রিপোর্টে তাই এসেছে। খুব ভোরের দিকে ট্রেন ধরার কারণে এক ডেলি প্যাসেঞ্জার পুলের নিচ দিয়ে যাওয়ার সময় প্রথম সেই বডিটাকে দেখতে পায়। লোকাল থানায় ফোন গেলে তারা স্পটে পৌঁছে যে দৃশ্য দেখে তাতে প্রত্যেক অফিসার আশ্চর্য হয়ে যায়। লাশ শনাক্ত করতে গিয়ে জামা কাপড় দেখে বোঝা যাচ্ছিল বড়লোক গোছের মানুষ। পকেটে তার ওয়ালেট পাওয়া যায় আর একটি 4 চাকার চাবি। মৃত ব্যক্তির গাড়িটি ছিল পুলের ওপরে, আর ওনার ওয়ালেট থেকে যা ডিটেলস পাওয়া গেছিল সেটা দেখেই বাড়ির লোককে ফোন করা হয়। এবারে কথা হচ্ছে, লাশ শনাক্ত করতে গেলে প্রথমে ফেস দেখতে হয়, তাহলে খামোখা পকেটে চেক করার আগে ভাগেই কেন দরকার পড়ল? এক্স্যাক্টলি ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। কারণ বেশিরভাগ পথ চলতি মানুষ রাস্তায় পড়ে থাকা মৃত ব্যক্তিকে দেখে চিনে ফেলে। হ্যাঁ, তবে যদি সেই ব্যক্তি লোকাল রেসিডেন্সিয়াল হয়ে থাকে। একদম কারেক্ট বলেছ রিপন। আসলে লাশের মুখ একেবারে বিকৃত হয়ে রক্তাক্ত অবস্থায় ছিল। আততায়ী বারংবার একটি ভারী পাথর দিয়ে আঘাত করেই গেছে যতক্ষণ না হৃদস্পন্দন থেমে যায়। এরপরও সে এখানেই থেমে থাকেনি। খুনি মৃত ব্যক্তির জামা কাপড় ছিঁড়ে ফেলে আর বুকের মধ্যে ছুঁচালো কোনো অস্ত্র বসিয়ে বুক চিরে প্রশ্নচিহ্ন এঁকে রেখে যায়। রাতের অন্ধকারে এমন নৃশংস খুনের পর লোকাল থানার ইনচার্জ সব রকম তদন্ত করে এই ধারণায় পৌঁছেছিল হয়তো কোনো পুরনো শত্রুতার জেরে ওই ভদ্রলোকের এমন দুর্দশা হয়েছে। আমি দেখলাম এত দূর বলে ধীমান আঙ্কেল জল পান করলেন। পকেট থেকে রুমাল বের করে বিন্দু বিন্দু কপালে জমে থাকা ঘাম মুছে নিলেন। ওনাকে দেখে যতটা না বিস্মিত হলাম, তার চেয়ে দ্বিগুণ হলাম মামাকে দেখে। মামা যেন কোনো রহস্য রোমাঞ্চ গল্প শুনছে। বাঁ পায়ের ওপর ডান পা উঠিয়ে একভাবে সেই শুরু থেকে যেভাবে তাকিয়েছিল, এখন সেভাবেই সামনের মানুষটির দিকে তাকিয়ে রয়েছে। কিছু মনে করো না তোমরা। বর্তমানে বিষয়টা এতটা আমায় চাপে ফেলে দিয়েছে যে রাতে ঠিকমতো ঘুম পর্যন্ত হয় না। খালি মনে হয় এই বুঝি আরো একটা খুন হতে চলেছে। রিল্যাক্স ধীমান বাবু, আপনি তারপর কি হলো বলুন। হ্যাঁ, তারপর সেই কেসটার বিশেষ কোনো লিড না পাওয়ায় আর 5টা কেসের মতো এই কেসকেও নিয়মমাফিক লোক দেখানো তদন্ত করার নামে চালানো হলো। আসলে কেস কিন্তু অফিসিয়ালি ক্লোজ করে দেওয়া হয়েছিল। এরপর এই বছর একেবারে 1 জানুয়ারিতে আমাদের প্রশাসনকে ভুল প্রমাণ করে একইভাবে আবারও রাতের অন্ধকারে ফের একটি খুন হলো। রামকৃষ্ণনগর এলাকার বাজার সংলগ্ন উড়ালপুলের নিচে একটি হাই ড্রেন আছে। সেই ড্রেনের ভেতর লাশ পাওয়া যায়। ড্রেনের পাশে শুকিয়ে থাকা রক্ত আর একটি বাইক পাওয়া গেছিল।
সেই বাইকের মালিক খোদ খুন হওয়া ব্যক্তি। বিশ্বাস করো অংশু, এইবার যেন একেবারে সিএম দপ্তর পর্যন্ত নড়ে উঠেছিল। গোটা পাটনা শহর নতুন বছরের 1 জানুয়ারি উপলক্ষে ফুর্তি করা ছেড়ে ভয়ে তটস্থ হয়ে পড়ে। মিডিয়া থেকে শুরু করে রাস্তায় জনমানবের মিছিল নেমে আসে। পাবলিকের চাপে পড়ে কয়েক ঘন্টার বৈঠকে রাতারাতি আমরা একটা ইন্টেলিজেন্ট স্কোয়াড গঠন করি। এরপর বিশেষ স্কোয়াড টিম এসে অনেকভাবে চেষ্টা চালিয়েও কিছুই করে উঠতে পারল না। রাতের বেলায় প্রত্যেকটি রাস্তা, এমনকি সরু গলিতেও একটি করে কনস্টেবল পাহারা দিত। আমাদের প্রধান লক্ষ্য ছিল, যদি রাতের অন্ধকারে কোনো সন্দেহপ্রবণ মানুষ দেখা যায় তাহলে কোনো কথা না বলে সোজা লকআপে ঢোকাও। শহরের মানুষজন ভেবেছিল পুলিশ প্রশাসন নিশ্চয়ই সবকিছু সামাল দিয়ে ফেলেছে, কারণ সিএম সাহেব সমস্ত মিডিয়ার সামনে প্রতিশ্রুতি দেয় যে খুব শীঘ্রই সেই বিকৃত মস্তিষ্কের মানুষটিকে ধরে ফেলা হবে, আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই। আমিও ভেবে নিয়েছিলাম সেই আততাই এবারে শান্ত হয়েছে। আবার যদি কাউকে খুন করার চেষ্টা করে তাহলে তার আর রক্ষা পাওয়া সম্ভব নয়। অংশু, তোমরা কেউ লক্ষ্য করেছিলে কিনা জানি না, কিন্তু আমি যখন এই 1 সপ্তাহ আগে তোমাদের বাড়িতে পুতুল সোনার বার্থডেতে গেছিলাম, তখন খুব গুরুত্বপূর্ণ একটি ফোন কল আমার কাছে এসেছিল। আর সেই কল পেয়েই তড়িঘড়ি আমি পাটনা চলে আসি। একটু আটকাচ্ছি আপনাকে, আমার জানতে ইচ্ছে করছে কলটা ঠিক কে করেছিল? কল করেছিল গান্ধী ময়দান থানার ইন্সপেক্টর সিনহা, সেই সিনহা যাকে তোমরা একটু আগে দেখলে। ও ফোন করে বলল, স্যার এবারে আপনার অফিস কে পাস, মানে থানার সংলগ্ন এলাকাতেই খুন হয়েছে। अभी আমি স্পটেই আছি, আর ওসি সাহেব ভি আছে। এবারে কি হবে স্যার? এবারেও আমরা উল্লু বনে গেলাম আর ও শেরকা বাচ্চার মতো শিকার করে চলে গেল। এইটুকু শুনেই আমি আর আমার মধ্যে ছিলাম না অংশু। গাড়িতে উঠেই সিএম সাহেবের সাথে ফোনে কথা বলা শেষ হলে লোকাল থানার ওসি ফোন করে। ওসি আমায় বলল, যে পুলের নিচে লাশ পাওয়া যায় তার ঠিক 25 হাত দূরে এক ভিখারি সেই রাতে শুয়েছিল। সে ওর বয়ানে জানায় যে ও চোখে দেখতে না পেলেও কি ঘটেছিল তা বেশ অনুভব করেছিল। রাত 1টার সময় পুলের নিচে গাড়ি থামে আর দুজন গাড়ি থেকে নেমে অনেক হাসাহাসি করে গল্প করতে থাকে। এইভাবেই কিছুক্ষণ সময় অতিক্রান্ত হলে দুজনের মধ্যে একজন বলল, স্যার এবারে আমি আসি, ঘরে বউ আমি না ফেরা পর্যন্ত জেগে বসে থাকবে। ভিখারিটা ভেবেছিল এরা ভালো মানুষ, একবার যদি বাবু বলে ডাকে তাহলে হয়তো 2 টাকা নিশ্চয়ই ভিক্ষে দিয়ে যাবে। তবে ও গলা ছেড়ে ডাকার আগেই একজন প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠল। দুজনের মধ্যে কেউ একজন রাস্তায় ধপ করে পড়ে যেতেই অপরজন কোনো ভারী কিছু দিয়ে আঘাত করেই চলেছে। সেই সময় ও আর কিছু বলা তো দূরে থাক, চেষ্টা করতে থাকে নিজেকে লুকানোর, কারণ সে যে অন্ধ এবং সে কিছুই দেখেনি এই ব্যাপারটা তো আর সে ওই মুহূর্তে খুনিকে বোঝাতে পারবে না। তারপর সে কোনো রকমে জামার ভেতরে মাথা নিচু করে মুখ লুকালো। ওই ব্যক্তি কাজ শেষ করে ওর কাছে এলো। এরপর কিছুক্ষণ সেই লোক ওর সামনে দাঁড়িয়ে থেকে হাসতে হাসতে চলে গেল। বেশ, এইটুকুই ছিল যতটা পারলাম। এবারে বাকিটা তুমি বরং ফাইল থেকে দেখে নিও, ওখানে আরও ডিটেলস পেয়ে যাবে। মামা এবারে একটু নড়ে চড়ে বসল, হাতের কাছে থাকা কাঁচের গ্লাসের সম্পূর্ণ জল পান করে বলল, দেখুন ধীমানবাবু, কেসটা যে খুব জটিল তাতে কোনো সন্দেহ নেই, তবে অনেকগুলো বিষয়ে ভীষণ খটকা লাগছে। এনিওয়ে, আমি এই ফাইলটা নিলাম, দেখছি কতদূর কি বুঝে উঠতে পারি। অংশু, আমি জানি না তোমাকে কি করে বোঝাবো,
তবুও হাত জোর করে বলছি, কিছু একটা করো, নয়তো চাকরি নিয়ে তো টানাটানি পড়বেই, আর তার সঙ্গে যে সম্মানটা ছিল সেটাও ধুলোয় মিশে যাবে। আরে এ কি করছেন আপনি? প্লিজ এভাবে আমায় লজ্জায় ফেলবেন না। শুনুন, আপনার চিন্তা করার কিছু নেই। আমি কথা দিচ্ছি, এই ধরনের মানসিক বিকৃত ক্রিমিনালকে যেমন করে হোক, যেভাবে হোক, ঠিক খুঁজে বের করব আর আপনার হাতে তুলে দিয়ে তবেই কলকাতায় ফিরে যাব। তবে আমি আজ এই ফাইলটা একটু ভালো করে স্টাডি করি, অ্যান্ড দেন টুমরো মর্নিং আই উইল ডেফিনেটলি গিভ ইউ সাম গুড নিউজ। বেশ, তাহলে তাই হোক। আমি বরং বিক্রমকে বলছি তোমাদের ড্রপ করে দিতে বাড়ি অবধি। না না, ঠিক আছে, আমরা নিজেরাই চলে যাব। আর এমনিতেও গোয়েন্দাদের নতুন জায়গায় গেলে একটু একা একা চলাফেরা করতে বেশি ভালো লাগে। মামা আর আমি আঙ্কেলের অফিস ঘর থেকে বেরিয়ে বড় রাস্তা অবধি হেঁটে হেঁটে এলাম। রাস্তার পাশে একটি চায়ের দোকান দেখে সেখানে ঢুকে পড়লাম। রিপন, ফাইলটা তোর পিঠের ব্যাগে ঢুকিয়ে রাখতো। চা চলবে তো? খুব চলবে। চাচা, দো চায় জলদি সে। আচ্ছা মামা, তোমার কি মনে হচ্ছে বলো তো? ভেরি ডেঞ্জারাস আর অতি চালাক এক মানব গোটা পাটনা জুড়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝলি? ধুর, আমি কি জিজ্ঞেস করলাম আর তুমি কি বলছো? এতক্ষণ যা শুনলাম তার যতটুকু আমার মগজে ঢুকেছে সেটারই একটা ছোট্ট ক্লিপ তোর সামনে মুখ দিয়ে বের করলাম। উফ, অনেক হয়েছে, এবার চলো। মামা আমায় উত্তপ্ত করে বেশ হাসছিল। তবে একটা কথা আমি বুঝতে পারলাম, মামার ভেতরে ভেতরে সেই পুরনো কেসগুলোর মতো এই কেস নিয়েও অনেক কিছু চলছে। তার মানে একটাই কথা, গোয়েন্দা অংশ মেন্টালিভাবে কাজ শুরু করে দিয়েছে। আমরা বাড়ি ফিরে এসে রীতাদির মায়ের সাথে কিছু কথাবার্তা সেরে রুমে চলে গেলাম। তবে সেই যে মামা রুমে ঢুকলো, সে আর ওই ঘর থেকে বেরোয়নি। দুপুরের খাওয়া দাওয়ার থেকে যতবার চা কফি পান করেছে সব ওই রুমে। রিপন, খাবার জল শেষ, তোর দিদিকে বল একটা পেন্সিল দিয়ে যেতে, আর মিসেস বসুকে বলে দিস আমি এখানেই রাতের খাবার খেয়ে নেব, তুই জাস্ট খাবারটা দিয়ে যাস। আর একটা কথা, দয়া করে কেউ যেন এখন ডিস্টার্ব না করে আমায়। এভাবেই কেটে গেল রাত 11টা পর্যন্ত। ড্রয়িং রুমে বসে থাকতে থাকতে খুব বোর হয়ে পড়েছিলাম, কিন্তু উপায় কি? না অন্য রুমে গিয়ে শুতে পারবো, আর না মামার পাশে গিয়ে একটু ঘুমোতে পারবো। রাতের বোরিং মুহূর্তগুলো কচ্ছপের গতিতে পেরোতে থাকলে হঠাৎ করেই চোখের মধ্যে প্রবল আলোর ছটা অনুভব করলাম। তার মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং রিপন, কি ব্যাপার, সোফায় বুঝি ঠিকঠাক ঘুম হয়নি? গুড মর্নিং। মানে রাতে কখন যে চোখ লেগে গেছিল বুঝতে পারিনি। জানি না রাতে মামা ডেকেছিল কিনা। আরে এত ঘাবড়াবার কিছু নেই রিপন। তোমার মামা ওই রাত তখন 2:30 নাগাদ 1 কাপ কফি চেয়েছিলেন। দুবার তোমায় ডেকে যখন সাড়া পাইনি তখন বুঝে গেছিল তুমি হয়তো ঘুমিয়ে পড়েছ, তাই আর তৃতীয়বার ডাকেনি। আচ্ছা, আমি এবারে গেলাম। মামা ঘর থেকে বেরিয়ে এসেই সবার সামনে আমাকে দুটো কথা শোনাবে। কোনো চিন্তা নেই, উনি তোমায় কিছুই বলবে না, কারণ কাল রাতে যথাসময় কফি পেয়ে গেছিল, আর কফি খেয়ে খুব সম্ভবত ভোর 4টের দিকে ঘুমিয়েও পড়েছিল। আমি রীতাদিকে কিভাবে যে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। চুপিসারে রুমের দরজাটা খুলে যা দেখলাম তাতেও অবাক না হয়ে আর পারলাম না। গোটা মেঝে জুড়ে শুধুই কাগজের বল এদিক সেদিক ছড়িয়ে রয়েছে। খাটের ওপর অজস্র সাদা পাতা, আর তার উপরে শুয়ে ছোট মামা দিব্যি ঘুমোচ্ছে। কাল রাতে যে রীতিমতো সাইলেন্ট যুদ্ধ ঘটে গেছে এই 4 দেওয়ালের ভেতর, তার উদাহরণ ঘরের পারিপার্শ্বিক অবস্থাই বলে দিচ্ছে। আমি মামার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে লাগেজ থেকে দরকারি কিছু জিনিসপত্র বের করে রুম থেকে বেরিয়ে এলাম। মামা যখন একেবারে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এলো তখন প্রায় সকাল 11টা ছুঁই ছুঁই।
এদিকে রীতাদি কিন্তু কেউ কিছু বলার আগেই মামা সোফাতে এসে বসতে না বসতেই চা বানাতে কিচেনে চলে গেল। মামা যে সারা রাত জেগেছিল তা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। চা খেতে খেতে মামা বলল, বলছি যে ধীমানবাবু, আমার আপনার সাথে কিছু কথা ছিল, সেগুলো কি? মামার মুখের কথা শেষ করতে না দিয়ে আঙ্কেল অভয় দিলেন যে সে নিশ্চিন্তে সকলের সামনে কেস নিয়ে আলোচনা করতে পারে। তার মেয়ে আর তার স্ত্রী বাইরের পরিস্থিতি সম্বন্ধে সবকিছুই আগে থেকে অবগত। ফাইলে মৃত 3 ব্যক্তির পরিচয় থেকে শুরু করে মৃত্যু কবে ঘটেছিল সব কিছুই রয়েছে। তবে ওনাদের পরিবারের সাথে কি কথা হয়েছিল আর বার্তালাপের সময় কার সাথে কথা হয়েছিল এসব কিছুই তো লেখা নেই। অনেকগুলো বিষয় মিসিং রয়েছে। অংশু, আমি খুব দুঃখিত। আসলে ওনাদের বয়ান রেকর্ডিং করা আছে, তাই হয়তো যারা তদন্ত ছিল তারা আর লিখিত বয়ান ফাইলে অ্যাটাচ করেনি। দেখুন, এভাবে যদি শুরু থেকেই এত ফাঁক থেকে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হবে। ও আরেকটা কথা, আচ্ছা আচ্ছা আপনারা কি একটা ব্যাপার খেয়াল করে দেখেছেন? যে 3টে খুন হয়েছে সেগুলো প্রত্যেকটা ব্রিজের নিচে। আরও একটা বিষয় হলো লাস্ট মার্ডার, অর্থাৎ এই মাসে যেটা হয়েছিল সেখানে বসে থাকা ভিখারিকে কেন মারল না খুনি? অংশু, তুমি হয়তো ভুলে যাচ্ছ, ওই ভিখারিটা অন্ধ ছিল। এক্স্যাক্টলি, একদম খাঁটি কথা বলেছেন। সে অন্ধ ছিল, কিন্তু খুনি ব্রিজের অন্ধকারে কি করে বুঝল সে অন্ধ? আমরা সকলে স্তব্ধ হয়ে পড়লাম মামার কথা শুনতে। চোখের সামনে এমন জলের মতো সহজ বিষয়গুলো এতদিন কেউ দেখতে পেল না। খুনি কিন্তু খুব ভালোভাবে পরিচিত, কোথায় কে থাকে আর কোন জায়গায় কখন সাধারণ মানুষের যাতায়াত প্রবল থাকে। এক একটা খুন করার আগে খুব ভালো করে প্ল্যান করে নিয়ে তবে সে কাজগুলো করেছে। আর আমি যদি খুব ভুল না হয়ে থাকি তবে এতটুকু বলতে পারি যে খুনি কিন্তু বিকৃত মস্তিষ্কের মানুষ নয়। চিন্তা করবেন না, একটু হলেও একটা ছোট্ট লিড পেয়েছি, সেটা না হয় এখন নাই বা শুনলেন। তবে আমাকে কিন্তু একটু পিছন থেকে শুরু করতে হবে, যদি আপনি সহমত হন। আমি রাজি আছি, বলো তুমি কি করতে চাও? প্রথমত, এই মাসে যখন খুনটা হয়েই গেছে তখন হাতে রয়েছে আরও 13টা দিন। দ্বিতীয়ত, এই 13 দিনের মধ্যেই খুনির মোটিভ কি, কেন এমন করছে, এই সমস্ত কিছুই জানতে হবে। অবশেষে এই জটগুলো একটা একটা করে খুলতে পারলেই খুনি কে সেটা খুঁজে বের করা খুব সহজ হয়ে দাঁড়াবে। বাবা, তুমি সত্যি একজন গোয়েন্দাকে এনেছো। উনি কি অদ্ভুতভাবে সবকিছু সহজে বুঝিয়ে দিলেন। এখানে বোঝানোর কিছু নেই ম্যাডাম, আমার যা মনে হলো সেটাই বললাম। আচ্ছা ধীমান বাবু, আপনি বরং একটা কাজ করুন। আপনার বিশ্বস্ত একজন অফিসারকে আমার খুব প্রয়োজন। কেস ইনভেস্টিগেট করার সময় আমার যখনই দরকার পড়বে তাকে যেন সর্বদা যে কোনো পরিস্থিতিতে পেয়ে যাই। ও আরেকটা কথা, আমার কাজে কিন্তু কেউ কোনো অবান্তর প্রশ্ন করতে পারবে না। মামা যদি শেষের কথাটা না বলতো তাহলে হয়তো আঙ্কেল কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু সেটা আর বলতে পারলেন না। মামা খানিক হেসে নিয়ে বললেন, ধীমান বাবু, এই প্রস্তাবটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার যখন মনে হবে তখন অবশ্যই প্রশ্ন করবেন। মামা কথাটা কাদের ইঙ্গিত করে বলল সেটা হয়তো রীতাদি বুঝতে ভুল করেছে, তাই সবার সামনে থেকে উঠে এসে চলে গেল। ধীমান বাবু, আমি কিন্তু আপনার মেয়েকে উদ্দেশ্য করে কথাটা বলিনি, বলেছিলাম অফিসারদের নিয়ে। এমনিতে আপনার অফিসে ঢোকার সময় যেভাবে সবাই তাকিয়েছিল, যেন তারা কেউ মেনে নিতে পারছিলেন না যে কলকাতা থেকে একজন গোয়েন্দা এসে তাদের শহরের কেস সলভ করবে। তুমি ওসব নিয়ে একদম ভেবো না,
আমি রিতাকে পরে বুঝিয়ে বলে দেব। আচ্ছা, তোমার কেমন ধরনের অফিসার দরকার? বিশেষত এই কেস সম্পর্কে যেই অফিসার সব কিছু আগে থেকেই জানে তেমন কেউ হলে ভালো হতো। তাহলে আমি ইন্সপেক্টর বিক্রম সিনহার কথা বলছি। ও তো 3টের মধ্যে একটি খুনের তদন্ত পর্যন্ত করেছিল। বেশ, তাহলে তাকে এক্ষুনি ফোন করে বলুন মৃত ব্যক্তিদের পরিবারের সাথে পুনরায় কথা বলতে যাবে গোয়েন্দা অংশু আচার্য। অলরেডি আমাদের হাতে সময় কম। বেলা 12টার সময় ইন্সপেক্টর বিক্রম আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন। মামা আর আমি পিছনের সিটে বসেছিলাম, আর সামনের সিটে অফিসার বিক্রম। अच्छा डिटेक्टिव मसाई, अभी आप किसका घर जाएंगे? क्योंकि गाड़ी आगे से मेन रोडे उठবে, তো তাই জিজ্ঞাসা করছি আর কি। প্রথম যার খুন হয়েছিল মিস্টার সিরাজ আলী, আপনি তার বাড়ি নিয়ে চলুন, আর ওখানে কথাবার্তা সেরে বাকি 2 মৃত ব্যক্তির পরিবারের সাথে দেখা করব। এক দিনে 3 পরিবারের সাথে দেখা সাক্ষাৎ না মুমকিন হবে। সবার তো আর বাড়ি এক জায়গায় নয়। আপনি বরং আজকে আলীর বাড়িতে কথা করে নেন, আর বাকি 2টো পরিবারের সাথে কাল কথা করে নেবেন। বেশ, তাই হবে। আপনার নামে অনেক আচ্ছা আচ্ছা কথা শুনেছি যেই কেস হাতে নিয়ে থাকেন সেটাকে শেষ অবধি আঞ্জাম দিয়ে থাকেন। তবে আমার মনে হয় আপনি যে ধরনের কেস উদ্ধার করেছেন সেগুলো নিতান্তই আসান ছিল। এখানে এসে বড্ড ভুল করে ফেলেছে। এখনো সময় আছে, বয়স তো বেশি নয়। কেন মিছি পাটনা শহরে এসে সময় নষ্ট করছেন? কলকাতায় ফিরে গিয়ে সরকারি ডিটেকটিভ পদে বসে মাইনে করুন আর মজ করুন, क्योंकि এটা আপনার বাঙ্গাল নয়। यहाँ पे बच्चा जेब में कट्टर लेके ঘুরে বেড়ায়। হ্যাঁ, কিছু উল্টা সিধা বাত হলেই গুলি ছুড়ে দেয়। আমি বুঝলাম এই পুলিশ অফিসার যেভাবে মামাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাতে করে যদি একটু সেই খুনিকে ভয় দেখাতে পারত, তাহলে আজ হয়তো মামাকে এখানে ছুটে আসতে হতো না। তবে ওনার সব কথা যে ভুল ছিল সেটা কিন্তু নয়। এই সমস্ত অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে তস্করি, কালোবাজারি আর মাটির তলার কালো সম্পদকে নিয়ে অনেক 2 নম্বরই কাজকর্ম হয়। ওনার মামার প্রতি অনর্গল কথাবার্তাগুলো শেষ হতে মামা বলল, আপনাকে অনেক ধন্যবাদ অফিসার। ধন্যবাদ? वो किस लिए? আসলে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমার মতো এক ছোট বাঙালি গোয়েন্দাকে জানতে সময় খরচ করেছেন, এর জন্যই ধন্যবাদ জানালাম। আর এই যে একটু আগে বললেন না আপনার শহরে ছোট ছোট বাচ্চারাও পকেটে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, দয়া করে এই কথাগুলো আর কাউকে গর্বের সাথে বলবেন না। এতে করে বদনামটা কিন্তু এই শহরেরই হচ্ছে। সর্বোপরি ভয় আমি কখনোই পাই না। এসব উল্টো পাল্টা কথাবার্তা বলে প্লিজ আর মাথাটা বিগড়ে দেবেন না। আরে অংশু বাবু, আমি তো জাস্ট মজা। যাক, সেসব ছাড়ুন। আমরা সিরাজ আলীর পরিবার যেই ফ্ল্যাটে থাকে সেখানে চলে এসেছি। লিফট করে আমরা 3 জনই 4th ফ্লোরে উঠে এলাম। অফিসার লিফট থেকে বেরিয়ে উল্টো দিকের গেটটা লক্ষ্য করে বললেন, এটাই হচ্ছে ওনার ঘর। परिवार छोटा है, बस एक 14 साल का लड़का और सस के साथ থাকে মিস্টার আলীর ওয়াইফ। বেশ, অসংখ্য ধন্যবাদ। এবার চাইলে আপনি নিচে নেমে গিয়ে গাড়িতে অপেক্ষা করতে পারেন, অথবা এখানেও। মামার কথার মানে বুঝতে পেরে সে রাগে গজগজ করতে করতে লিফটের দিকে এগিয়ে গেল। মামা সামান্য হাসল তার কীর্তিকলাপ দেখে। কলিং বেলের শব্দে একজন বোরখা পরিহিত মহিলা দরজা খুলে আমাদের সামনে এসে উপস্থিত হলেন। মামা সবিস্তারে পরিচয় দিলে উনি আমাদেরকে ঘরে আসতে দিলেন। ভেতরে ঢুকেই আমার মাথায় হাত উঠে গেল। আশপাশে সব যে ধরনের দামি দামি শৌখিন জিনিস দিয়ে ড্রয়িং রুমটি সাজানো রয়েছে তার বেশিরভাগই ছিল বিদেশি আর এক্সপেন্সিভ। বেগম ফাতিমা তার মৃত স্বামীর মার্ডার কেস সম্বন্ধে
আবারও কেউ কথা বলতে এসেছে দেখে একটু খুশি হলেন। ওনার সাথে ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট কথাবার্তা হলো মামার। যে ধরনের কনভারসেশন হলো মামা আর ওনার মধ্যে, তা বাংলায় রূপান্তর করলে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ায়। নমস্কার, আমার নাম গোয়েন্দা অংশু আচার্য, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট রিপন চট্টরাজ। আমায় কলকাতা থেকে এখানকার প্রশাসন এই কেসটা সমাধান করার জন্য আনিয়েছেন। কাজেই আপনাকে কিছু প্রশ্ন করব, তার যথাযথ সঠিক উত্তর আমি আপনার থেকে পাব এই আশা করেই আমি এখানে এসেছি। আচ্ছা, আপনি জানেন আপনার স্বামীর পরে আরও 3 জনকে সেই খুনি খুন করেছে? হ্যাঁ জানি। পরপর 3 মাস ধরে ওই পাপী একের পর এক মানুষকে রাতের অন্ধকারে খুন করে চলেছে। যে 2 জন মারা গেছেন, আপনি কি তাদের চেনেন? না তো স্যার, আমি তাদের কারুকে চিনি না। আপনার স্বামী তো পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। অনেক নামি দামি কোম্পানির ব্লু প্রিন্ট থেকে শুরু করে সরকারি প্রকল্পের প্ল্যানিং পর্যন্ত পাস করতেন। আচ্ছা, ওনার অফিসে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে বা কেউ কখনো কোনো হুমকি দিয়েছে, এমন ঘটনা কি ঘটেছে কখনো? উনি মানুষ হিসাবে অনেক সৎ ছিলেন। না কোনো নেশা করতেন আর না কারুর সাথে পাঁচে থাকতেন। কোনো দিন কারুর সাথে কোনো ঝামেলা পর্যন্ত হয়নি ওনার। ইনফ্যাক্ট অনেক গরিব মানুষদের জন্য প্রত্যেক রবিবার উনি চ্যারিটি পর্যন্ত করতেন। আল্লাহ এত ভালো মানুষটাকে আমার কাছ থেকে কেন কেড়ে নিলেন স্যার? কেন কেড়ে নিলেন? প্লিজ আপনি কাঁদবেন না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা এখন ঠিক কি। এনিওয়ে, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। তবে যদি কখনো মনে হয় কিছু জানাবার আছে, তাহলে অবশ্যই আমায় ফোন করবেন। এই নিন, এটা আমার কার্ড, এতে আমার নম্বর দেওয়া আছে। মামা নমস্কার জানিয়ে বেরিয়ে আসতে গেলে আমি মামার পিছু নিলাম। হঠাৎ দরজার সামনে এসে পিছন ঘুরে বলল, মিসেস ফাতেমা, একটা কথা মাথায় নাড়া দিয়ে উঠল, তাই আর না বলে পারলাম না। আপনার স্বামীর মাসিক ইনকাম 1.5 লাখের কাছাকাছি, আর সাংসারিক খরচ যদি কম করে ধরি তাহলেও 1 লাখ মতো। এবার কথা হচ্ছে, উনি গোটা ঘর জুড়ে যেরকম আসবাব রেখেছেন, আর আপনার হাতের ব্রেসলেট, আঙুলের আংটি, সবকিছুই তো হীরের বলে মনে হলো। এত কিছু দেখে আমি মোটেও আপনার সাথে সহমত হতে পারলাম না যে মিস্টার সিরাজ আলী সৎ ব্যক্তি ছিলেন। যাই হোক, আল্লাহ ওনাকে জান্নাতে জায়গা দিক, আমিন। আমি আর মামা লিফট পর্যন্ত গিয়েও ওই বোরকাধারী মহিলাকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত অবাক হলাম। ইস, বড্ড সত্যি বলে ফেললাম ভাগ্নে। উনি ভাবতে পারেননি এইটুকু সময়ে আমি ওনার স্বামীর আসল রূপ প্রকাশ করে দেব। বাইরে বেরিয়ে এসে গাড়িতে চেপে বসলাম আমরা। ইন্সপেক্টর আগের মতো কোনো যেচে কথা বলতে আর সাহস দেখাল না। বাড়ি ফিরতে প্রায় দুপুর হয়ে গেছিল। ইতিমধ্যে মামা স্নান সেরে আঙ্কেলকে ফোন করে সব জানিয়ে ফেলেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেশ গল্পগুজব করছিলাম রীতা দিদির সাথে। আচমকা মামা এসে সব ভুন্ডুল করে দিল। বাহ, তুই বেশ ভালো আছিস। এখন আর আগের মতো কেস নিয়ে কোনো ভাবনা চিন্তাও করিস না। 2 দিন পর ফিরে গিয়ে মালা বদলটা সেরে নিয়ে প্রপার ফ্যামিলি ম্যান হয়ে সরে পড়িস, কেমন? আচ্ছা অংশুবাবু, আপনি কি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন? কখনো কি নিজেকে আর 5 জনের মতো ভাবতে পারেন না? শুনুন, আমি মোটেও গম্ভীর নই। আপনার হয়তো মানুষ চিনতে বা বুঝতে একটু ভুল হয়েছে। বেশ, তাহলে যাতে ভুল না হয় সেই ব্যবস্থাটা করলেই ভালো হতো না? মানে কি বলতে চাইছেন আপনি? না মানে না কিছু না। রিপন, আমার 4টে থেকে নাচের ক্লাস আছে, আমি উঠি। হ্যাঁ,
ওরা আরেকটু পরেই চলে আসবে। আমি উপরের ঘরে গেলাম। মামা কি বুঝলো তা আমি জানি না, তবে এইটুকু বেশ বুঝতে পারছি ব্যাপারটা ঠিক সুবিধের নয়। দুপুর 3:30টার পর একে একে সব মেয়েরা সদর দরজা দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে উপরের ঘরে উঠে গেল। আন্টির জোড়াজুড়িতে আমি আর মামা বাধ্য হয়ে গেলাম রীতাদির নাচ দেখতে। খেয়াল করলাম রীতাদির নাচ দেখে মামা বেশ মুগ্ধ। বাবা, গোয়েন্দা অংশের হলো কি? মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছে বলে আমি সুযোগ বুঝে পাশ দিয়ে বেরিয়ে এলাম। ঘুরতে ঘুরতে ঐশীর ফোন চলে আসায় বেশ অনেকক্ষণ সময় কেটে গেছে। তাই সিঁড়ি দিয়ে নেমে যে রুমে নাচের ক্লাস চলছিল তার ঠিক কিছুটা দূরত্বে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পরিষ্কার দেখা যায় ভেতরে কোনো স্টুডেন্ট আছে কি নেই। না, এই মুহূর্তে কোনো স্টুডেন্ট নেই। তাহলে রীতাদি আর মামা কি নিয়ে এত হাসাহাসি করছে? না, একটু শুনতে হচ্ছে তো। আমি না সেই প্রথম দিন যে কথাটা বলেছিলাম তা কিন্তু ঠিক ওইভাবে বলতে চাইনি। হয়তো আপনি রাগ করেছিলেন। আপনি কোন কথার কথা বলছেন বলুন তো? আরে ওই যে আপনার বিয়ের বয়স। প্লিজ, সরি। গোয়েন্দা অংশু কি সরিও বলে? না মানে রিপন তো বলেছিল আপনার ডিকশনারিতে এই ওয়ার্ড নাকি বিলং করে না। আরে রিপন তোমাকে ভুল বলেছে, নয়তো নয়তো মজা করে বলেছে। কি বললেন? কখন কি বললাম? এই তো এখনই যেটা বললেন। ও ক্ষমা করবেন, একদম একদম মুখ ফসকে তুমি করে বলে ফেলেছিলাম। দাঁড়ান দাঁড়ান, আবার এর জন্য সরি বলতে হবে না। এতক্ষণে আপনি একটা ভালো কথা বলেছেন। উফ, এই আপনি আপনি করে সেই প্রথম থেকেই ডেকে চলেছেন। এখন থেকে তুমিটাই ঠিক আছে। না, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? এইবার তো এন্ট্রি না নিলেই নয়। 10 কদম পিছিয়ে গুনগুন করে ঢুকতে হবে, নয়তো মামা বুঝে যাবে এখানেই ছিলাম। মামা কই গো? ও রীতাদি, তুমিও আছো দেখছি। আমার কথা শুনে দুজনেই একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বাহ, এত কাছাকাছি কোনো মেয়ের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে এই প্রথম মামাকে দেখলাম। মামা বেশি কিছু না বলে বেরিয়ে গেল ঘর থেকে। কিন্তু এবারে রীতাদি এমন একটা কথা বলল যেটা আমি একদমই আশা করিনি। রিপন, তোমার কাছে একটা কথা জানতে চাই, সত্যি করে বলবে তো? অবশ্যই বলবো। কি কথা বলো? আমি কিন্তু খানিক আগে গেটের বাইরে একটা ছায়া দেখেছিলাম, সেটা কি তোমার ছিল? আমি হয়তো অজুহাত দেখালে রীতাদি তা মানতে বাধ্য হতো, তবু মিথ্যে বলা সঠিক হবে না বলেই বললাম। তুমি যখন জানতে তখন কেন আমায় নিয়ে ওই রকম একটা মিথ্যে মামাকে বললে? আচ্ছা, এমনটাও তো হতে পারতো যে আমি সোজা ঘরে ঢুকে মামাকে বলতাম যে আমি কখনোই বলিনি সরি ওয়ার্ডটা মামার ডিকশনারিতে নেই। তার মানে তুমি সব শুনেছো? আচ্ছা রীতাদি, আমার মামাকে তোমার ঠিক কেমন লাগে? মানুষ হিসেবে বাইরে থেকে দেখে যতটা কঠিন মনে হয়, ভেতর থেকে ততটা উনি কঠিন নন। এই তো কত কথা। মানেটা কি? কি বলতে চাইছো রিপন? দিদির সামনে দাঁড়িয়ে মামার ঘটকালি করা হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। রীতাদি একটা স্পঞ্জের বল নিয়ে আমার দিকে তেড়ে আসতে থাকলে সিঁড়ি দিয়ে আমি দৌড়ে পালিয়ে আসি। নিচে এসে দেখি ড্রয়িং রুমে ধীমান বাবুর সাথে কথা বলছেন মামা। আজকে সিরাজ আলীর পরিবারের সাথে কথা বলে যা বুঝলাম, উনি কিন্তু সমাজের কাছে খুব একটা সজ্জন ব্যক্তি ছিলেন না। বাদবাকি দুটো পরিবারের সাথে কাল দেখা করে আগামী পদক্ষেপ কি নেওয়া হবে সেই নিয়ে একটি বিশেষ রিপোর্ট আপনাকে জানাবো। আর একটা কথা, কি যেন নামটা? হ্যাঁ, মনে পড়েছে। ইন্সপেক্টর সিনহাকে কাল একটু সকালে আসতে বলে দিন। কাল যেমন করে হোক অ্যাট এনি কস্ট ওই দুটো পরিবারের সাথে দেখা করতেই হবে। সেদিনকার মতো কেস নিয়ে কথোপকথন ওখানেই সমাপ্ত হলো। এরপর রাতের দিকে বড় মামা ফোন করলে ছোট মামা এখানকার সম্বন্ধে সবকিছু জানালো। খাবার সময়তেও কেমন যেন অন্য মনস্ক লাগছিল মামাকে। রাতেও হয়তো ঘুমায়নি ভালো করে। সকাল হতে না হতেই মামা আমাকে ডেকে তুলে দিল। ফোনে দেখি 6টা বাজে।
সকালে চা পান করতে করতে দেখি একটি পুলিশ কনভয় কার বাড়ির দোরগোড়ায় এসে থামল। এখানে একটা বিশেষ লক্ষণীয় বিষয় হলো, অফিসার সিনহাকে পরপর দুদিন ঠিক যেই সময়তে ডাকা হয়েছে উনি ঘড়ির কাঁটা ধরে ঠিক সেই সময়তেই এসেছেন। সিনিয়র অফিসারদের কথা তাহলে বেশ মেনে চলে দেখছি। ডিটেকটিভ বাবু, তাহলে নীরাজ যাদবের বাড়ি আগে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই চলুন। 2 ঘন্টার জার্নির পর অবশেষে নীরাজ যাদবের বাড়ির কাছে এসে আমাদের গাড়ি দ্বিতীয়বার থামলো কারণ প্রথমবার থেমেছিল ব্রেকফাস্ট করার দরুন, আর সেখান থেকে সোজা নীরাজ বাবুর বাড়ি। নমস্কার। আপনি পুলিশের লোক আছেন আমি জানি, সেটা উপর ঘরের জানলা দিয়েই আমি দেখে নিয়েছিলাম যে পুলিশের গাড়ি এসেছে। আচ্ছা, ওই ইন্সপেক্টর আসলেন না কেন? ওনার কোনো কাজ ছিল না, তাই ঢোকেননি। যাকে, আমার কিছু প্রশ্ন আছে, আপনি বরং আপনার ফ্যামিলির বাকি সদস্যদের কাইন্ডলি ডেকে নিন। মামার কথা মতো উনি ওনার 2 ছেলে আর শ্বশুর শাশুড়িকে ডেকে আনলেন। স্যার, এই আমার 2 ছেলে আর ওনারা শ্বশুর শাশুড়ি। হঠাৎ করে সেদিন কি যে হলো, সব শেষ হয়ে গেল। শহরে রাতের অন্ধকারে এক পাগল ঘুরে বেড়াচ্ছে, আর আপনারা এখনো পর্যন্ত কিছুই করতে পারছেন না। চিন্তা করবেন না, ওই খুনি খুব শীঘ্রই ধরা পড়বে। আচ্ছা, মিস্টার নীরজ যাদব মানে আপনার স্বামী, উনি তো একজন মেটেরিয়াল সাপ্লায়ার ছিলেন, তাই না? তা কি ধরনের মেটেরিয়ালের ব্যবসা করতেন উনি, একটু ডিটেলসে বলবেন? যাদব অ্যান্ড স্টিল কো, এই নামে গোটা শহর জুড়ে অনেক দোকান দেখতে পাবেন, যেখানে সিমেন্ট থেকে শুরু করে ইট, বালি আরও নানা ধরনের মেটেরিয়াল পাওয়া যায়। একটা বাড়ি তৈরি থেকে রাস্তাঘাট তৈরি করতে যা যা লাগতে পারে সে সমস্ত কিছুই সাপ্লাই করতেন আমার স্বামী। এ ধরনের কাজে তো প্রচুর রেশারেশি থাকে, সন্দেহ হয় না কাউকে? সন্দেহ আর কাকে করব স্যার, ব্যবসা চালাতে গেলে এমন অনেক ঝামেলাই নিত্যদিন লেগে থাকে। আমার স্বামীর দোষের উপর একটাই দোষ ছিল, তার অল্পেতেই মাথা গরম হয়ে যেত, এমনকি যার তার গায়ে হাতও উঠিয়ে দিত। কিন্তু বিশ্বাস করুন, এছাড়া আর কোনো বদ স্বভাব ছিল না, যার জন্য কেউ তাকে এইভাবে রাতের অন্ধকারে। এখন তবে ব্যবসার দেখাশোনা কে করছে? আমার বড় ছেলে আর ছোট ছেলে মিলে হাল ধরেছে। আচ্ছা, ঠিক আছে, আমার আর কোনো প্রশ্ন করার নেই। তবে কখনো যদি মনে হয় কিছু বলার বাকি থেকে গেছে, তাহলে এই নিন, এটা আমার কার্ড, অবশ্যই ফোন করবেন। এখন তবে আসি। স্যার, ওই খুনির কি সাজা হবে না? অবশ্যই হবে, আর খুব শীঘ্রই। মামা আর আমি বেরিয়ে এসে গাড়িতে চেপে বসলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল 3য় পরিবার, অর্থাৎ নিশান্ত কুমারের ফ্যামিলির সাথে দেখা করা। মামা ভেবেছিল হয়তো 2 পরিবারের থেকে একই বক্তব্য শুনে অন্তত 3য় পরিবার থেকে কিছু ভিন্ন জবাব শুনবে। তবে এখানেও ছিল সেই একই প্রতিক্রিয়া। 3 জনের ফ্যামিলির কেউ কাউকে চেনেন না, অথচ তাদের বাড়ির 3 মেম্বার একই প্যাটার্ন ধরে সিরিয়াল ভাবে খুন হয়েছে। নিশান্ত কুমার পেশায় একজন কন্ট্রাক্টর ছিলেন। উনি ওনার কর্মজীবনে প্রায় 50টার উপর ফ্ল্যাট, 18টি লোকাল রোড এবং 3টি ফ্লাইওভার বানানোর কন্ট্রাক্ট পেয়েছিলেন, এবং তার যথাযথ সময় বানিয়েও ছিলেন। আমি আর মামা ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে বার্তালাপের ফাঁকে ফাঁকেই দেখলাম কত নেতা মন্ত্রীদের সাথে এক ফ্রেমে তোলা ছবি নিশান্ত বাবু। ছবিগুলো দামি ফ্রেমে বাড়ির এদিক ওদিক দেওয়ালে টাঙানো রয়েছে। মামা আর আমি ওনাদের সাথে কথা শেষ করে বেরিয়ে আসলাম। মামা, কিছুই তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সত্যি সাইকো কিলারেরই কাজ হবে, নয়তো 3টে পরিবার একই কথা কি করে বলে? একই কথা? সেটা কিরকম? প্রথমত, 3 জনের পরিবার একে অপরকে চেনেই না। দ্বিতীয়ত, ওনাদের কেউ কোনোদিন খুনের হুমকিই দেয়নি, এমনটা তাদের স্ত্রী আর পরিবার মনে করে। সবশেষে তৃতীয়ত, এদের কোনো পাস্ট ব্ল্যাক রেকর্ড নেই, যে পুলিশের রেকর্ড দেখে এদেরকে একে একে 2 করা যায়। তোর কথায় যুক্তি তো অবশ্যই আছে, তবে কি জানিস তো, তুই চলছিস গাছের ডালে ডালে, তাই পাতার মধ্যে বসে থাকা
সবুজ ইনসেক্টগুলোকে দেখতে পাচ্ছিস না। আমি এমন অনেক তথ্য পেয়েছি যা সঠিক সময় হলে তোকে জানাবো। শুধু তোকে একটা কথা বলি, যারা মারা গেছে তারা প্রত্যেকে উচ্চবিত্ত মানুষ। এখন চল, সেই কখন ব্রেকফাস্ট করেছি, বেলা 3টে বাজছে। আজকে লাঞ্চ মনে হচ্ছে পার্টনার রোড সাইড ধাবাতেই সারতে হবে। মামা যে কথাটা বলল সেটা অবশ্য খেয়াল করার বিষয় ছিল। যদি পাগল হয়ে থাকে তবে বেছে বেছে বড়লোক মানুষগুলোকেই কেন খুন করবে? পথ চলতি যাকেই পাবে তাকেই খতম করবে। এটাই তো সাইকো কিলারের নমুনা। জানি না শেষ পর্যন্ত এই কিলারের মাথায় কি আছে, কাছে পেলেই হয়তো জানতে পারবো। তবে মামা নিশ্চয়ই অনেক দূর এগিয়ে গেছে, নয়তো এতক্ষণে কোনো পর্যাপ্ত ধারণা না পেলে রেগে মেগে একসা হয়ে যেত। ইন্সপেক্টর সিনহাকে বলতে তিনি কিছুক্ষণ পর একটা ধাবার সামনে এসে গাড়ি থামালো। সত্যি অফিসার সাহেব একদম সঠিক জায়গায় নিয়ে এসেছে। দেখ দেখ, ধাবার নাম বাংলা আমার মা। छट्टू, इधर 2 प्लेट लिट्टी चोखा संगे लसन का आचार दिबी और ए दुजনের জন্য বাঙালি থালি দিবি। अंशी बाबू, मछली চলবে তো? আরে না না, নিরামিষ ডাল ভাত সবজি হলেই চলবে। আমি খুব একটা বাইরে মাছ মাংস খাই না। কিছুক্ষণ পর ওই ছোটু নামের ছেলেটি 2 প্লেট ভাত, নুন লঙ্কা সহযোগে বেগুন ভাজা, ডাল, ফুলকপির সবজি আর পাঁপড় ভাজা দিয়ে চলে যাওয়ার সময় বলল, सर जी अंडा भाजी टमाटर के साथ एकदम गरम गरम चलेगा? ধরেগা ছোটু। আমি আর মামা সবে খাওয়াতে মনোযোগ দিয়েছি। এদিকে ইন্সপেক্টর বিক্রম হাত ধুয়ে একটি চেয়ার কাছে নিয়ে এসে বসল। अंशु बाबू, এখানকার খাওয়া দাওয়াতে কেমন স্বাদ বুঝছেন? তেমন পার্থক্যটা দেখছি না, তবে যে চালের ভাত খাচ্ছি তার মিষ্টতা বলে দিচ্ছে এখানকারই উৎপন্ন জমির ধান। सच में अंशु बाबू, আপনাকে যত দেখছি তত চমকে উঠছি। अब एक बात বলুন তো, এখনো অবধি 3 বাড়িতে তো কথা করলেন, তখনও নতিজা অবধি পৌঁছাতে পারলেন কিনা? নতিজা? হ্যাঁ, একটা নতিজার কথা তো বলতেই পারি। খুনির গলা খুব জলদি চেপে ধরবো আর ফাঁসি কাঠে ঝোলাবো। डिटेक्टिव बाबू, पिछले 3 महीना में 3 खून और हाथ पे कुछ दिन और बचा है। पलक झपकते ही नंबर 4 भी হয়ে যাবে। তখন আপনার এই মজাক আর মজাক থাকবে তো? আমি আপনাকে কথাটা হেসে বললাম, মানে মজা করে বলিনি কিন্তু। অংশু কেস সম্পর্কিত কোনো তথ্য নিয়ে মজাক করে না। আর বাই দ্য ওয়ে, পকেটে ওয়ালেটটা ঢুকিয়ে রাখুন, টাকাটা আমি দিচ্ছি। যেদিন ওই সিরিয়াল কিলারকে ধরে ফেলবো সেদিনের লাঞ্চের বিল কিন্তু আপনি পে করবেন, ওকে? আমি আর মামা যখন ফিরে এলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। রীতা দিয়ে আমরা ফিরে এসেছি শুনে তার খুদে স্টুডেন্টদের ছুটি দিয়ে নিচে নেমে এলো। কিন্তু যেই শুনেছে আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, সেই তেলে বেগুনে জ্বলে উঠল। সমস্ত রাগ যেন মামার উপর গিয়ে পড়ল। বিকেলের দিকে ছাদে গিয়ে ঐশীকে ব্যাপারখানা খুলে বললাম, হ্যাঁ শোন, তুই এক কাজ কর, পারলে একবার কাল সকালে আমাদের বাড়ি চলে যা। হ্যাঁ, সেখানে গিয়ে বড় মামা আর মামিকে সবকিছু খুলে বল। আমার মনে হচ্ছে মামার যদি কিছু হয় তাহলে এখানেই হবে, নচেত আর কোথাও কোনোদিন হবে না। আমার মামা চিরকাল কুমারী থেকে যাবে। এভাবেই আরো কিছু কথা বলতাম, কিন্তু নিচ থেকে রীতাদির ডাক শুনে নেমে এলাম। গিয়ে জানতে পারলাম মামা নাকি এক্ষুনি আবার বেরোবে। কোথায় যাবে এখন তুমি? শোন না, আমি এইমাত্র ধীমানবাবুকে ফোন করলাম। ওনার সাথে কিছু জরুরি কথাবার্তা আছে, তাই যাব বলে ঠিক করেছি। যদি চাস তো তুইও যেতে পারিস। সে না হয় ঠিক আছে, তবে আঙ্কেল তো বাড়িতেই আসবে, তখন কি কথা বলা যেত না? না ভাগ্নে, যেত না। উনি রাতে আজকে বাড়ি ফিরতে পারবেন না। তোর যদি আরো প্রশ্ন থাকে সেগুলো গাড়িতে করিস। এখন চল। আমরা এই মুহূর্তে যেই গাড়িতে যাচ্ছি সেটি কোনো পুলিশ গাড়ি ছিল না,
মামা চায়নি যে ইন্সপেক্টর আবার আসুক। এদিকে রীতাদি কিন্তু আমাদেরকে একা যেতে দিতে রাজি হলো না। অতঃপর নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ঘড়ি ধরে ঠিক 15 মিনিট পর ডিএসপি অফিস ঘরের সামনে এসে গাড়ি থামল। গাড়ি থেকে নেমে মামা রীতাদিকে বলল, বাইরে এভাবে কতক্ষণ থাকবেন? তার চেয়ে ভেতরে চলুন। আরে ভয় নেই, আপনি থাকলে আমার কোনো অসুবিধে হবে না। ভেতরে ঢুকতেই আঙ্কেল বললেন, আচ্ছা অংশু, ফোনে কি যেন বলবে বলছিলে তুমি? হ্যাঁ, সেই কারণেই আসা। আসলে 3টে পরিবারের সাথে দেখা করে তাদের বয়ান নিজের মতো করে নিয়ে এখনো আমার সব ধোঁয়াশাই লাগছে। তাদের মতে যে মারছে সে নিশ্চয়ই কোনো পাগল। তুমি কি মনে করছো? দেখুন, আমি অনেক কিছুই মনে করছি, তবে ওই যে কথায় বলে না, অন্ধকারে একটা আলোর দিশারি পাওয়া, আমি ঠিক সেই আলোটাই খুঁজছি। আচ্ছা, এখন এই কথাগুলো থাক। আমার বিশেষ একটি কথা জানার ছিল, যদি অভয় দেন তাহলে প্রশ্নটা করতে পারি। মামা ঠিক কি জানতে চাইছে তা আমরা কেউই জানতাম না। আঙ্কেল নিঃসংকোচে প্রশ্ন করার আদেশ করলো অংশু মামাকে। আমি ইন্সপেক্টর বিক্রম সিনহার ব্যাপারে কিছু জানতে চাই। ওনার ঘন্টায় ঘন্টায় ইনহেলার নেওয়া দেখে বড় খারাপ লাগে। আপনি যে সময় ডাকেন, সেটা রাত হোক বা দুপুর, এতটা নিখুঁত সময় জ্ঞানের মানুষ আমি খুব কম দেখেছি। সব মিলিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে কেমন একটা রহস্যময় ব্যক্তিত্ব লক্ষ্য করি। বুঝেছি, নিশ্চয়ই কোনো কথা কাটাকাটি হয়েছে তোমার সাথে, তাই না? আরে না না, সেসব কিছু নয়, জাস্ট একটু কৌতূহল মাত্র। অংশু, আমি এখানে যেই পদে এখন রয়েছি তুমি তো জানো, খুব বেশি বছর হয়নি। তবে বিক্রমকে অনেক আগে থেকেই চিনতাম। আমার সার্ভিসে এখনো পর্যন্ত দেখা ওর মতো সৎ কর্তব্যপরায়ণ অফিসার আর একটিও দেখিনি। তবে বর্তমানে ওর এমন শারীরিক অবস্থার জন্য অতীতের একটি কালো দুর্ঘটনা বিশেষ দায়ী। অংশু, তোমায় আমি খুব ডিটেলসে বলতে না পারলেও যতটুকু জানি ঠিক ততটুকুই বলছি। বিক্রম খুব অল্প বয়সে নিজের মা বাবাকে হারায়। অর্থাভাব খুব একটা খারাপ ছিল না, তাই ওর পরে যেই বোন ছিল তাকে লিখিয়ে পড়িয়ে শিক্ষিত করে তুলতে বিশেষ অসুবিধা হয়নি ওর। বোনকে ভালো শিক্ষা দেওয়ার পাশাপাশি ওর নিজের একটা স্বপ্ন ছিল পুলিশ হয়ে সমাজের কালো দিকগুলো আলোতে পরিবর্তন করার। ওর এই স্বপ্ন কয়েক বছরের মধ্যেই পূরণ হয়। স্পোর্টসম্যান কোটায় সরাসরি পুলিশের চাকরি পেয়ে যায়। তাহলে এমন কি দুর্ঘটনা ঘটল ওনার সাথে? বোনের বিয়ে খুব ধুমধাম করে দেয়, আর সেই বিয়েতেই একটি মেয়ের সাথে পরিচয় হয় বিক্রমের। মেয়েটি খুব গরিব ঘরের ছিল, তবে বিক্রম কিন্তু ধীরে ধীরে সেই মেয়ের প্রতি দুর্বল হতে থাকে, আর তারপরেই জড়িয়ে পড়ে ভালোবাসার সম্পর্কে। শেষে মেয়েটির বাড়িতে কথাবার্তা বলে ভালোবাসার সম্পর্ককে বিয়েতে পরিণত করল। বিয়ের পর দুজনেই খুব সুখে শান্তিতে সংসার করছিল। এরপর ঘটল সেই ঘটনা যা বিক্রমকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। বিক্রমের স্ত্রীর রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়। খবর পেয়েই হাসপাতালে গেলে সেখানে ওর স্ত্রীর লাশ দেখে চিনতেই পারছিল না। সম্পূর্ণ 3 মাস এক মেন্টালি ট্রমার মধ্যে ছিল। না সময় মতো খাওয়া দাওয়া, না স্নান করত, এমনকি থানাতে যাওয়া বন্ধ করে দেয়। শেষে ওকে সবাই মিলে মেন্টাল কেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতাল থেকে 1 মাস পর যখন ফিরে এলো, তখন সম্পূর্ণ আগের সেই চেনা বিক্রম সিনহাকে সকলে ফিরে পায়। তবে 1 মাস ধরে যেই ট্রিটমেন্ট চলেছিল তাতে ওর ফুসফুসে একটা এফেক্ট করে। সেই এফেক্টের কারণে জীবন নিয়ে কোনো সমস্যা না ঘটলেও সর্বক্ষণ পাম্পের সাহায্য নিয়ে চলা খুব জরুরি হয়ে পড়ল। তারপর পাটনাতে যখন
ডিএসপি হলাম, তখন ওর সাথে বর্তমান যেই থানা রয়েছে সেখানেই দেখা হয়ে যায়। ওই আমায় ওর কালো ইতিহাস সম্পর্কে জানায়। সত্যি যেভাবে আমায় বলছিল, মনে হচ্ছিল যেন কোনো গল্প শুনছি কারোর মুখ থেকে। কত বছর হলো ওর ওয়াইফের ডেথ? কম করে প্রায় 4-5 বছর তো হবেই। আমাদের তিনজনেরই মনটা খুব ভারাক্রান্ত হয়ে উঠল। ইন্সপেক্টর বিক্রম সিনহার জীবনে এত কিছু ঘটে গেছে তা ভাবাই যায় না। গাড়ি করে বাড়ি ফেরার সময় কেউ কোনো কথা পর্যন্ত বলল না। মামা হয়তো ধারণা করতে পারেনি যে বিক্রমবাবুর জীবনটা এতটা কঠিন। ছোটবেলায় বাবা মার বিয়ের 1 বছর পেরোতে না পেরোতে স্ত্রীর অকাল মৃত্যু, সবকিছু ছাপিয়ে উনি আবারও যে দেশের স্বার্থে নিজেকে সঁপে দিয়েছেন তাতে সত্যি গর্ববোধ হচ্ছে আমার। পরের দিন সকালে উঠেই দেখি মামা নেই। রুমের বাইরে গিয়ে দেখলাম খবরের কাগজ নিয়ে দোতলা উঠে যাওয়া সিঁড়িতে বসে চা পান করছে। হাতে একদম সময় কম, চটপট তৈরি হ, এক্ষুনি বেরোতে হবে। মামার কথা মতন তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। বাইরে বেরিয়ে একটা অটো রিক্সা করে চলে এলাম কালকে রাতে যেখানে এসেছিলাম। মামা রিক্সা থেকে নেমেই বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে কি একটা বলতেই সে ভিতরে চলে গেল। অংশু, কি ব্যাপার? সকাল 7টার সময় তুমি এখানে? আচ্ছা বেশ, তোমরা আমার সাথে অফিস ঘরে এসো। আঙ্কেলের সঙ্গে আমরা দুজনেই ঢুকে এলাম। উনি আমাদেরকে বসতে বলে একজন কনস্টেবলকে 3 কাপ কফি দিয়ে যেতে বললেন। কিছুক্ষণ পর কফি দিয়ে যেতে মামা কফির কাপে চুমুক দিয়ে বলল, অতীতে তাও ধরে নিন গত 5 বছরে যেমন অপ্রীতিকর ক্রাইম ঘটেছে তার একটা লিস্ট করতে হবে। বুঝিয়ে বলছি, আপনি হয়তো আমার কথার আসল মানে বুঝে উঠতে পারেননি। প্রত্যেক শহরে প্রতিদিনই ক্রাইম ঘটে চলেছে যেগুলো সমাধান করতে প্রশাসনের তরফ থেকে একজনই যায়, সে হলো পুলিশ। আর পুলিশের কাছেই থাকে যাবতীয় ঘটনার রিপোর্ট অথবা এফআইআর কিংবা আততায়ীর জবানবন্দি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক অংশু। এবার আসি কেন এই স্বাভাবিক কথাটা আমি আপনাকে মনে করিয়ে দিলাম। গোটা পাটনা শহরের কোনায় কোনায় যত থানা আছে আপনি এই মুহূর্তে অ্যালার্ট করে দেন যে যদি কোনো থানার আন্ডারে বিগত কিছু বছরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে থাকে যা সম্পূর্ণ ভিন্ন অথবা সেই ঘটনার মতো আর কোনো দিন তার পুনরাবৃত্তি ঘটেনি, তেমন কোনো ফাইল থাকলে যেন সঙ্গে সঙ্গে নোট করা হয় আর সেই মতে ডিএসপি হেডকোয়ার্টারে যাবতীয় তথ্য পাঠানো হয়। আমার অনুমান বলছে ধীমানবাবু, কিছু একটা সলিড তথ্য এখান থেকেই উঠে আসবে। উইদাউট মোটিভ এই কিলার শুধুমাত্র ইচ্ছার বশে এমন খেলা খেলছে না, তার পেছনে আছে এক গভীর রহস্য। তোমার প্ল্যান একদম সঠিক কাজ করবে, দেখে নিও অংশু। আমি এক্ষুনি ব্যবস্থা করছি, তুমি একদম চিন্তা করো না। হাতে সময় অনেক কম, ফেব্রুয়ারি শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। যা করার খুব জলদি করতে হবে ধীমানবাবু। মামা এতটুকু কথা বলেই আঙ্কেলের থেকে বিদায় চেয়ে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে মামার অবস্থা বেশ অন্যরকমই লাগলো। কিছু বুঝতে পারছিলাম না যে ঠিক কি হয়েছে মামার। আচ্ছা, এভাবে আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি? চল, সকালটা না হয় একটু মাঠে গিয়ে বসি। বুঝলি ভাগ্নে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে সামনে একটা বিপদ আসতে চলেছে। এখানকার প্রশাসন আর তাদের কাজের গতিবিধি দেখে খুব চিন্তা হচ্ছে রে। মামা যা বোঝাতে চেয়েছে তা খানিক চুপ করে ভাবতে আমি বুঝতে পারলাম। তবে বুঝতে পেরেই আমার গোটা শরীর শিউরে উঠল। তাহলে কি আরো একজন? কে জানে কি হবে এবার। সেদিন আর কিছু ঘটল না, কিন্তু পরদিন সকালবেলাতেই অংশুবাবু, শুনছেন? রিপন, প্লিজ দরজা খোলো। কি হয়েছে দিদি? তুমি এরম ভাবে ডাকছিলে কেন? বাবা ফোন করেছিল, আবার খুন হয়েছে একইভাবে। মামা আর কিছু জানার আগেই
আঙ্কেলকে ফোন করল। আঙ্কেল এই মুহূর্তে ঘটনাস্থলেই রয়েছে জানালেন। কি হলো মামা? কি বলল আঙ্কেল? মামা কিছু বলার আগে ড্রয়িং রুমে গিয়ে নিজেই টিভি অন করল। একটা আঞ্চলিক নিউজ চ্যানেল সেট করতে রীতাদি আর আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। এখন থেকে মাত্র কয়েক ঘন্টা আগে রামকৃষ্ণনগর ফ্লাইওভারের নিচে একটি মৃতদেহ শনাক্ত করা হয়। এলাকার এক স্থানীয় লোক রাস্তায় চাপ চাপ রক্ত দেখে প্রথমে আটকে ওঠে। সেই ব্যক্তি চিৎকার করে লোক জড়ো করে রক্তের উৎসস্থল সবাই মিলে খুঁজে বার করতে গেলে একটি ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে। বাড়িতে বসে আমরা তিনজনই দেখলাম কিভাবে মিডিয়ারা চারদিক থেকে ঘিরে ধরেছে শহরের ডিএসপিকে। ওদের মধ্যে একজন হঠাৎ প্রশ্ন করে বসল, सर सुना है कोलकाता लाल बाजार से कोई डिटेक्टिव आके छानबीन कर रहा है, क्या ये बात सच है? প্লিজ নো কমেন্টস। এই একটি ওয়ার্ড বলে আঙ্কেল ওনাদের থেকে সরে গেল। মামা টিভি থেকে নজর সরিয়ে দিতেই রীতাদি বন্ধ করে দেয় টিভিটা। হ্যালো ধীমান বাবু, বলছি আপনার ওদিককার কাজ মিটলে আজ বিকেলের দিকে কি একটা মিটিং ফিক্সড করা যায়? আচ্ছা, বেশ বেশ, তাই করো। অপর প্রান্তের মানুষটির সঙ্গে বার্তালাপের পর মামা আমাদের দিকে ফিরে বলল, অনেক তো ফিল্ডিং করলাম, এবার ব্যাট হাতে নামার পালা। বিকেল 5টার সময় ইন্সপেক্টর বিক্রম সিনহা আমাদের নিতে আসলো। ওনার বক্তব্যে বোঝা গেল মিটিং স্বয়ং ডিআইজি স্যারের বাসভবনে হবে। অংশু, তুমি এসে গেছো? বলছি, রাস্তায় কোনো মিডিয়ার জটলা দেখলে নাকি? জটলা না দেখলেও একজনকে দেখতে পেলাম। কাকে দেখলে তুমি? যিনি আজ সকালে মুখের সামনে মাইক গুঁজে ডিটেকটিভের কথা জিজ্ঞাসা করছিলেন। তবে একদিকে ভালোই করেছেন এখানে বৈঠকটা ডেকে। আপনার অফিসের সামনে আশা করি মিডিয়ারা হত্যে দিয়ে বসে আছে। যাকে আমার মনে হয় আমাদের এখন ভিতরে যাওয়া দরকার। আঙ্কেলের সঙ্গে করে একটি বড় হল ঘরের ভেতরে আমরা প্রবেশ করলাম। হলের ভেতরে এক বিশাল আকারের টেবিল, আর টেবিলকে ঘিরে বসে রয়েছে কতজন উচ্চ পদপ্রার্থী পুলিশ কর্মচারী। আমাকে দেখে তারা প্রত্যেকেই মিষ্টি সূচক ভঙ্গিতে ওয়েলকাম জানালো। এরপর গোটা ঘর জুড়ে যখন পুরোই শান্ত হয়ে ওঠে, তখন সবার মাঝে চেয়ার ছেড়ে উঠে মামা যা বলল তা বাংলায় রূপান্তর করলে অনেকটা এমন দাঁড়ায়। দেখুন, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, তাই কোনো রকম ভনিতা না করে সরাসরি আসল কথায় আসি। আজকে পাটনা শহরের মাঝে যা ঘটল তা এই নিয়ে 4 মাসে 4টি খুন। খবর নিয়ে জানলাম 4 নম্বর মৃত ব্যক্তি মিস্টার প্রতাপ যাদব পেশায় একজন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। আমি যতদিন হলো এসেছি ততদিন ধরেই দেখছি মিডিয়া মহল খালি একই কথা বলে যাচ্ছে, যে শহরের ভেতর বুক চিতিয়ে খুন করে যাচ্ছে এক সাইকো কিলার অথবা এক সিরিয়াল কিলার। সারা পৃথিবীতে সিরিয়াল কিলার এখনো অবধি 2 টাইপের দেখা গেছে। নাম্বার 1, খুনি নিজের অজান্তেই এক ধরনের মানসিক রোগের ভিত্তিতে একের পর এক খুন করতে থাকে। ভালো করে লক্ষ্য করবেন, আমি কিন্তু শুধু খুন করার কথা বলেছি, সেটা মানুষ না অন্য প্রাণী সেটা বলিনি। আজ থেকে প্রায় 100 বছর পিছনে আমেরিকার একটি ঘটনা বলি আপনাদের। এক কৃষকের চাষের জমি নিত্যদিন কতগুলো পথসারমেয় রাতের অন্ধকারে বাহ্যিক কাজ করে নষ্ট করে দিয়ে যেত। দিনের পর দিন যখন অনেক চেষ্টা করেও কিছু হলো না, তখন নিজেই রাতের অন্ধকারে চাষের জমিতে লুকিয়ে থাকে ওই কৃষক সারমেয়দের আসার অপেক্ষায়। প্রতিদিনের মতো সেই কুকুরগুলো আবারও আসে, তবে এবার কিন্তু তারা আর জমি পর্যন্ত ঢুকতে পারল না। জমির দোরগোড়ায় আসতেই প্রত্যেকে একটি কেবল তারের সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল। কৃষক সেই দৃশ্য দেখে এত খুশি হয়েছিল যেন ওর মনে হয়েছিল গোটা পৃথিবী থেকে এই কুকুর জাতিকে শেষ করতে প্রভু যিশু তাকেই পাঠিয়েছে। তারপর ওই ব্যক্তি ওনার জীবনে প্রায় 200-র বেশি প্রাণী হত্যার পর অবশেষে ধরা পড়েছিল। আপনাদের বলে দিই, এই ধরনের খুনিকে তখনকার সময়ে শনাক্ত করা হয় সাইকো কিলার বলে। আর নাম্বার 2, সিরিয়াল কিলার কখনো ভেদাভেদ দেখে খুন করে না। রাস্তায় যখন যাকে দেখে মনে করবে এই হচ্ছে তার আজকের টার্গেট, সে তখনই তাকেই মারবে। খুন হওয়া ব্যক্তি ভিক্ষুক, পথ চলতি মানুষ বা যে কেউ হতে পারে।
এমন অনেক এক্সাম্পল দিতে পারি, তবে এখন তার সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না। প্রথমে খুন হলো একজন প্ল্যানিং পাস ইঞ্জিনিয়ার, দ্বিতীয় খুন মেটেরিয়াল সাপ্লায়ার, আর তৃতীয় খুন পেশায় একজন কন্ট্রাক্টর, সব শেষে আজ ভোর রাতে চিফ ইঞ্জিনিয়ার। আপনারা এই 4 জন ব্যক্তির সাথে কোথাও কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন না? যদি পাগল গোছের কোনো ব্যক্তির একইভাবে খুন করার ইচ্ছে হয়, তখন পথের অন্য মানুষদের ছেড়ে কতকগুলো ইঞ্জিনিয়ার, সাপ্লায়ার এদের খুন করার কি প্রয়োজন হয়ে পড়ল? তাও গাড়ি থেকে নামিয়ে কথাবার্তা বলে। সত্যি এও কি ভাবা যায়? তাহলে তোমার যুক্তিতে কি খুনিকে সিরিয়াল কিলার বলা চলে না? গোটা পাটনা তথা আপনারাও যখন মেনে নিয়েছেন, তাহলে তো বলতেই হয় যে সে একজন সিরিয়াল কিলার। তবে আমার অ্যানালিসিস যা বলছে তার কিছুই নয়, এটা জাস্ট খুনির একটা মুখোশ। হোয়াট মুখোশ? প্লিজ এক্সপ্লেন ইট। শিওর স্যার। স্যার, এই অবধি যে 4 জন মারা গেছেন তারা প্রত্যেকেই বেশ ধনী ব্যক্তি ছিলেন, আর ধনী ব্যক্তিদের যে শত্রু সংখ্যা খুব কম হয় না তা আপনারাও জানেন। আমার অনুমান বলছে এই 4 ব্যক্তি অতীতে কোনো গর্হিত কাজের সাথে যুক্ত ছিল। কি কাজের সাথে যুক্ত ছিল তা ওনার ফ্যামিলিও জানেন না। এবার কথা হচ্ছে, এনাদের দ্বারা যার পূর্বে ক্ষতি হয়েছে সে হয়তো এদেরকে সামনাসামনি খুন করলে তার বিপদ হতে পারে এমনটা ভেবেই একটা সুন্দর বুদ্ধি বের করে। উনি জানতেন যদি একভাবে পরপর 2টো খুন করি তাহলে সবাই তাকে সিরিয়াল কিলার রূপে পরিচিতি দেবে, আর এর ফলে কাদের মারছি, তারা কেন মারা গেল, এসব ভাবা বন্ধ করে প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে সিরিয়াল কিলারকে নিয়ে। আর তারপরেই যতজন তার টার্গেট আছে সবাইকে একভাবে মারলেও কেউ তার আসল কারণ কিছুতেই ধরতে পারবে না। মামার অনুমান প্রত্যেকের কাছে আসল বলেই মনে হলো। তারা মামার অ্যানালাইসিস আর অনুমান সম্পর্কে বক্তব্য শুনে তারিফ না করে পারলেন না। এরই মাঝে ইন্সপেক্টর বিক্রম হাত উঠিয়ে কিছু উক্তি করে বসলেন। ডিটেকটিভ বাবু, আপনি কি করতে বলছেন তাহলে? যেই কাজটা অনেক আগেই আমি বলেছিলাম, সেটা যদি ঠিকমতো করা হতো তাহলে খুনিকে খুব সহজেই এতদিনে ধরা যেত। আমি আবার খুব পরিষ্কারভাবে জানাচ্ছি, প্রত্যেক থানায় একটা করে ফাইল হয়, যে ফাইল বহন করে থাকে এলাকার সমস্ত ধরনের ক্রাইম সম্পর্কিত লিখিত নথি। আমার দরকার সেই নথি যেখানে 500 ক্রাইম রিপোর্ট থাকলে একটি রিপোর্ট হবে সম্পূর্ণ আলাদা, যেন সেই ঘটনার মতো পুনরায় আর কোনোদিন তেমন কোনো ঘটনা আর ওই এলাকায় ঘটেনি। আমি নিশ্চিত করে বলতে পারি, এমন অনেক ঘটনার রিপোর্ট আজও অক্ষত অবস্থায় ফাইলে ধুলো জমে পড়ে আছে। এরপর একে একে সবাই বেরিয়ে গেলে মামা একবার আঙ্কেলকে আলাদা করে ডেকে নিয়ে এসে বলল, ধীমানবাবু, আপনি ডিএসপি হয়েছেন 3 বছর হল, তাহলে আপনার আগে যিনি ছিলেন তিনি বর্তমানে এখন কোথায়? না মানে সার্ভিস কি এখনো করছেন নাকি রিটায়ার্ড? না না, সে এখন রিটায়ার্ড। তবে তুমি হঠাৎ ওনাকে খুঁজছো কেন? কিছু মনে করবেন না, আসলে আমি 4-5 বছর আগের কোনো ক্রাইম বা ঘটনার ওপর ভিত্তি করে খুনিকে ধরতে চাইছি। তাই উনি হয়তো বলতে পারবেন আদতে এমন কিছু ঘটেছিল কিনা, আর এনাদের তিনি চেনেন কিনা। তুমি একদম চিন্তা করো না, আমি খুব শিগগিরই ওনার সাথে তোমার একটা মিটিং ফিক্স করছি। মামা ধন্যবাদ জানাতে আঙ্কেল ভীষণভাবে আপত্তি জানালো। তবে উনি যে মামার ওপর বড্ড খুশি ছিলেন তা ওনার কথাবার্তা শুনেই বোঝা গেল। আঙ্কেল নিজেই বললেন আমরা যেন তার সঙ্গেই বাড়ি ফিরি। তাই কিছুক্ষণ অপেক্ষার পর 3 জনই গাড়িতে করে ফিরে এলাম। গাড়িতে করে ফেরার সময় মামা জানালো যে খুব শীঘ্রই সে ওই মিস্ট্রিয়াস কিলারকে ধরে ফেলবে। পরের দিন বিভিন্ন পত্রিকায় মামার নামে অনেক খবর ছাপা হয়েছিল, তা আমরা সকলেই দেখলাম। প্রত্যেকে খুশি হলেও মামা খুশি হয়নি। আমি তার না খুশি হওয়ার কারণ জানতে চাইলে বলল, খুনি যদি এতদিন না জেনে থাকে আমার কথা, তাহলে এবার মিডিয়ার জন্য সব জেনেই গেল। এরপর সে আরো সতর্ক হয়ে পড়বে। ওই দিনের পর থেকে মামার সাথে কেস সম্পর্কিত কোনো কথা আর সেভাবে আলোচনা করা হয়নি।
আলোচনা না হওয়ার একটি বিশেষ কারণ হল 4 মার্চ সুচরিতাদির বার্থডে উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠান না হলেও মামা কিছুতেই ছেড়ে দিতে রাজি হলো না। বাড়ির কয়েকজন মিলে সেই রাতে প্রচুর আনন্দ খাওয়া দাওয়া হই হুল্লোড় করলাম। এভাবে একটা একটা করে দিন যেভাবে কাটতে থাকে, যেন কলকাতা থেকে কী কারণে পাটনা ছুটে আসা সেটাই আমি ভুলে যেতে থাকি। তবে 15 তারিখের ভয়ঙ্কর সেই সকাল আবারও ফিরিয়ে নিয়ে গেল আমাদের এখানে আসার আসল কারণটা মনে করিয়ে দিতে। 1 মাসেই প্রথম একই ঘটনার পুনরাবৃত্তি 2 বার হল। 2 মার্চ খুন হওয়ার পর 15 মার্চ। তবে এবারের ঘটনা ব্রিজের নিচে ঘটেনি, ঘটেছে রাস্তার ধারে। আমি আর মামা সকাল সকাল আঙ্কেলের মুখ থেকে সবটা শুনে ওনার সাথে আমরাও গেলাম খুন হওয়ার স্পটে। মানুষদের ভিড় ঠেলে যখন লাশটাকে দেখলাম, তাতে গলা বুক ভয়ে শুকিয়ে যেতে লাগলো। কি নৃশংসভাবে হত্যা করেছে মানুষটিকে। আরেকটু কাছে গিয়ে যা দেখলাম, বডির নাক অব্দি ভারী পাথর দিয়ে থেঁতলে দিয়েছে কেউ। মুখের জিভ অর্ধেকটা কাটা, আর তার সামনে কতগুলো দাঁত ভাঙা অবস্থায় ঝুলছে। হাত পা ছড়িয়ে পড়ে থাকা লাশের কানে স্টেপলার দিয়ে গেঁথে দেওয়া হয়েছে একটা সাদা কাগজ। না, সাদা কাগজ ঠিক নয়, ওতে 2-4 লাইন কিছু লেখা রয়েছে, তা খানিক বোঝা যাচ্ছে। আঙ্কেল আর আমি একসাথেই দাঁড়িয়েছিলাম, তবে মামা হাতে একটা গ্লাভস পরে লাশটাকে ভালো করে পর্যবেক্ষণ করল। কিছুক্ষণ সবকিছু দেখে নিয়ে ফরেন্সিক টিমকে বলল, আপনারা এবারে কাজ শুরু করতে পারেন। আমি শুধু এই কাগজটা কান থেকে ছিঁড়ে নিলাম। চিঠিতে কি লেখা আছে সেটা সবার সামনে না পড়লেও ভিড় ঠেলে ফাঁকা স্থান দেখে চিঠিটা খুলে মন দিয়ে পড়ল। মামা চোখ বুলিয়ে বিড়বিড় করে পড়ে উঠতেই একটা আলতো হাসি দিয়ে চিঠিটা পকেটে চালান করে দিল। চল ভাগ্নে, এখানে আমাদের দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই। তুই বরং চট করে তোর আঙ্কেলকে বলে আয়, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। মামার কথা মতো আঙ্কেলকে বলে একটা প্রাইভেট ট্যাক্সি করে আমরা বাড়ি ফিরে এলাম। তবে আসার সময় মামাকে দেখে একটু অন্যরকম লাগছিল। দুজনে পাশাপাশি বসে থাকলেও মনে হলো আমরা কোনো শেয়ারিং গাড়িতে চেপেছি, কেউ কাউকে চিনি না। ঘরে ফিরে নিজের রুমে ঢুকে কাগজ কলম নিয়ে কী সব লিখতে শুরু করে দেয়। সকাল সকাল এমন এক দৃশ্য দেখে সেখান থেকে ফিরে এসেই মামার আজব সব কাজ কারবার দেখে মনটা খুব তেতে উঠেছিল। মামাকে উদ্দেশ্য করে হাত থেকে ঘড়িটা খুলে একটু শব্দ করে টেবিলে রাখলাম, আর চোখে দেখলাম মামা একটু নড়ে চড়ে উঠল। রিপন, শুধু শুধু ঘড়ির ওপর রাগ দেখালে যদি তা ঠান্ডা হয়, তাহলে সেটা দেওয়ালেও ছুঁড়ে মারতে পারিস। তবে এই কাজ করতে গেলে 2টো দিক অবশ্যই মাথায় রাখিস। 2টো দিক কি? 1 নম্বর, এটা তোকে ঐশী গিফট করেছিল। আর 2 নম্বর, কলকাতায় ফিরে যখন ঐশী দেখবে তোর হাতে ওর দেওয়া ঘড়িখানা নেই, তখন কিন্তু সোজা লাইনেও ঠেলে ফেলে দিতে পারে। আর কিছু বলতে পারলাম না। এত রাগ দেখিয়ে যখন কাজ হলো না, তখন অগত্যা অপেক্ষা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। রাতের দিকে আঙ্কেল ফোন করে জানালেন উনি একটু বাদেই বাড়ি ফিরে আসছেন। তবে মাত্র 1 ঘন্টার দরুন বাড়ি আসার কারণ শুধুমাত্র মামা ছিল না, মামাকে একটা ভালো খবর দেওয়ার জন্যই উনি বাড়ি আসছেন। মার্চের শুরুর দিকে অতটা গরম না পড়লেও মাসের মাঝামাঝি সময় এসে তা অনেকটাই অনুভব করা যাচ্ছে। আমি, রীতাদি আর মামা 3 জনে মিলে সামনের খোলা বাগানটাতে বসেছিলাম। রাতের বেলা বাগানের পরিবেশ খুব ভালো লাগছিল। দোলনায় বসে দোল খেতে খেতে আকাশের দিকে তাকাতেই হঠাৎ ঐশীর কথাটা ভীষণভাবে মনে পড়ে গেল। ও যখনই আমাদের বাড়িতে আসতো তখন কত সন্ধ্যে চিলেকোটার ছাদে চেপে একসাথে তারা দেখতাম। আজও মনে পড়ে প্রথম যখন ওকে দেখেছিলাম, বেচারি এসেছিল পাশের বাড়ির নামে অভিযোগ করতে থানাতে। এসব পুরনো সব স্মৃতি নিয়ে ভাবতে ভাবতেই দেখি সামনে থেকে 2টো আলোর বল ধীরে ধীরে উজ্জ্বল হয়ে এদিকেই এগিয়ে আসছে। আরে তোমরা 3 মূর্তি এখানে দেখছি যে? আসলে গরমের রাতে খোলা আকাশের নিচে বসে থাকতে একটু বেশিই ভালো লাগে। বাড়িতেও আমি, রিপন ফাঁক পেলেই এমনভাবে ছাদে বসে সময় কাটাই। রীতাদি তার বাবার জন্য নিজের হাতে চা বানিয়ে আনলো। আঙ্কেল রীতাদির কাছে তার মায়ের খবর জানতে চাইলে বলল,
মা টিভি দেখছে। আর তুমি তো জানোই মায়ের সিরিয়ালের প্রতি কি মারাত্মক অ্যাডিকশন আছে। বেশ বেশ, তোর মা সিরিয়াল দেখুক, এই ফাঁকে আমরাও কিছু জরুরি কথাবার্তা সেরে নিই। আচ্ছা অংশু, প্রাক্তন ডিএসপি বর্তমানে শহরে নিজের বাসভবনেই আছেন, কাল আমেরিকা থেকে ফিরেছেন। আমেরিকা কি কারণে গেছিলেন? ও দেশে ওনার মেয়ে জামাই থাকে, তাই কটা দিনের জন্য হাওয়া বদল করতে গিয়েছিলেন। এখানে ওনার নিজের বলতে কে আছেন? না, ওনার এখানে কেউ নেই। স্ত্রী গত বছর মারা গেছে, আর এখন চাকর বাকরদের অধীনে একাই থাকেন। তবে শুনেছি সার্ভিসে থাকাকালীন প্রচুর অর্থ উপার্জন করেছেন। রিটায়ার্ডের পর 2 হাতে টাকা খরচ করে রাজার মতো দিন যাপন করছেন। ওনার সাথে কথা বলে তোমার সাথে একটা মিটিং ফিক্স করেছি। ভেবেছিলাম কাল হলে ভালো হতো, তবে উনি বললেন 18 তারিখ সন্ধে 7টার সময় তোমাকে যেতে হবে ওনার বাড়ি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। এবারে তুমি বলো তো অংশু, সকালে ওই কাগজটা যেটা তুমি লাশের কান থেকে ছিঁড়ে নিলে, সেখানে কি লেখা ছিল? ধীমান বাবু, এই কাগজে কি লেখা আছে সেটা জানার জন্য বোধহয় আপনার থেকে দ্বিগুণ এক্সাইটেড আমার ভাগ্নেটি। এই নিরীপন, এতে কি লেখা আছে সেটা না হয় তুই পড়ে শোনা। মামা আমার দিকে ফোল্ড হয়ে থাকা একটা কাগজ বাড়িয়ে দিলে একটি প্রবাদ মনে পড়ে গেল, সবুরে মেওয়া ফলে। কাগজটি খুলে কি লেখা আছে সেটা পড়তে খানিক সময় লাগলো আমার। ওতে 2 লাইনের মধ্যে যা লেখা ছিল তার উচ্চারণ যদিও বা বাংলায়, কিন্তু শব্দগুলো ছিল ইংরেজি। আমি গলা ঝেড়ে নিয়ে পড়তে শুরু করলাম। পাটনা শহরে স্বাগতম ডিটেকটিভ। বেশি বার ভালো নয়। আমি যাকে খুশি খুন করব, কারণ খুন করলে আমার ভিতরে শান্তি হয়। তুই ফিরে যা, নয়তো তুই আর তোর ভাগ্নেকেও। যেটুকু লেখা ছিল তার সবটা পড়ে উঠতেই ভয়ে আমার হাত পা কাঁপতে থাকে। মামার সাথে এতদিন ধরে কত জায়গায় ঘুরেছি, তবে এই প্রথম কেউ আমায় মারবে বলে হুমকি চিঠি লিখেছে। আমি অনুভব করলাম হঠাৎ করে কেমন যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছু বলতে গেলে কণ্ঠনালী উসকুস করতে থাকে। চিঠি হাতে করে রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে ঠান্ডা জল পান করলাম। এরপর সবার কাছে এসে মামাকে প্রশ্ন করলাম, তুমি তো একবারও বলনি যে এমন এক ভয়ঙ্কর হুমকি চিঠি নিয়ে ঘরে বসে আছো। আচ্ছা, আমার জন্য কি তোমার এতটুকুও দয়া মায়া নেই? আহা, তুই অত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? আর হঠাৎ করে এমন চিঠি পাওয়া, তার আসল মানে কি সেটা বুঝতে পারছিস না? শোন ভাগ্নে, সাপেলডে যে পা পড়েছে, অর্থাৎ এতদিনে আমরা সঠিক পথ বেছে নিয়েছি। ধীমানবাবু, রামায়ণে বিভীষণকে তো চেনেন। বিভীষণ তার ভ্রাতা লঙ্কেশ্বর রাবণের মৃত্যুর পর স্বয়ং সিংহাসনে রাজা হয়ে বসলেন। তবে সেই সময় থেকে আজ পর্যন্ত হিন্দু সমাজ তাকে রাজা হিসেবে কখনোই মেনে নেয়নি। তার আসল পরিচয় হল ঘর শত্রু বিভীষণ। কিছু মনে করবেন না ধীমানবাবু, রামায়ণের মতো আপনার ডিপার্টমেন্টের মধ্যেও একটি বিভীষণ রয়েছে। কি বলছো অংশু? কে এই বিভীষণ? আর কিভাবে বুঝলে যে এমন একটি মানুষ রয়েছে? মনে আছে ধীমানবাবু, আপনাকে আমি বলেছিলাম যে খুনগুলো করছে সে শুধু লোক দেখানোর জন্য একই প্যাটার্ন ধরে মার্ডার করে চলেছে। কারণ সিরিয়াল কিলার বেছে বেছে ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, মেটেরিয়াল সাপ্লায়ার এদেরকে গাড়ি থেকে নামিয়ে হাসি মজা করে খুন করবে, তার দরকার কি? রাস্তায় পথ চলতি কত মানুষ আছে, তাদের ছেড়ে এদের কেন? সুতরাং নিশ্চয়ই এদের একে অপরের সাথে লিঙ্ক আছে। খুনি গোটা পাটনা শহরকে অন্য পথে চালিত করে নিজের লক্ষ্য ঠিক পূরণ করে চলেছে। আর খুনি শুধু সিরিয়াল কিলার নয়, তার সঙ্গে মিস্ট্রিয়াস কিলারও বটে। হ্যাঁ, ঠিক ঠিক, তুমি তো বলেছিলে এই কথা। তাহলেই বলুন, আমিও বললাম, আর অমনি একই মাসে 2টো খুন হলো। আর আমার অনুমান ভুল প্রমাণ করতে নিজেই ভুল করে অসহায় এক ভিখারিকে রাতের অন্ধকারে খুন করল। ভুল কেন?
কি ভুল করেছে সে? বিমানবাবু, একটু ভেবে দেখুন তো, যেখানে মিটিং হয়েছিল সেখানে কি বাইরের কোনো লোক ছিল? তাহলে সিরিয়াল কিলার কি করে জানলো যে ওর খুন করার পদ্ধতি নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি? কেউ তো আছে যে আমাদের এক একটা স্টেপ লক্ষ্য রাখছে আর খবর চালান করে দিচ্ছে। খুব সাবধানে এখন আমাদের চলতে হবে। ভুল করেও আজকে আপনার এবং আমার মধ্যে যা কথাবার্তা হলো কেউ যেন জানতে না পারে। ধীমান আঙ্কেল মামার সাথে হাসি বিনিময় করে ফিরে গেলেন নিজের কর্মস্থলে। এদিকে রীতাদি গালে হাত রেখে এক মনে মামার দিকে চেয়ে আছে। আমি মামার কাঁধে হাত রেখে বললাম, এভাবে আর বসে না থেকে চলো না, আশপাশটা একটু ঘুরে আসি। অনেকদিন তো হলো এখানে এসেছি, কোথাও তো সেভাবে বেরোনো হয়নি। চলো চলো, এখনো তেমন রাত হয়নি, 11টার মধ্যে ফিরে আসবো। অংশুবাবু চলুন, আমি মাকে বলে আসছি। রীতাদি আন্টিকে বলে গাড়ির চাবি নিয়ে ফিরে এলো। গাড়িতে করে রাতের এই শহরকে প্রথমবারের মতো দেখে ভীষণ ভালো লাগলো। তবে কলকাতা শহরের সাথে খুব একটা মিল খুঁজে পেলাম না। রাস্তায় তেমন কোনো ট্রাফিক নেই, শুধু মিনিট 2 অন্তর 2-1টা মোটর ছুটে চলেছে। বড় রাস্তা ধরে গাড়ি খুব দ্রুত চলছিল। জানলা দিয়ে মুখ বের করে দেখি ধীরে ধীরে আমাদের গাড়ি একটা ওভারব্রিজের দিকে এগিয়ে চলছে। গাড়ি যত ব্রিজের উপরের দিকে উঠে চলেছে ততই যেন ঠান্ডা বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে মুখের ওপর এলো পাতারি ছাপটা মারতে থাকে। গাড়ির ভেতর এত সুন্দর গানের মাঝে সামনে হালকা আলোয় কালোর মসৃণ রাস্তা, আর কি চাই? সবে চোখ দুটো বন্ধ করে প্রকৃতির সাথে ভাব জমিয়েছি, এমন সময় ফটাস করে জোরালো শব্দ। কি ব্যাপার? কিসের আওয়াজ এটা? গাড়ির মিটার স্ক্রিনে চোখ যেতেই আপনা থেকেই দেখতে পেলাম শেষ পর্যন্ত এই রাতের বেলায় পাংচার। অগত্যা গাড়ি থেকে আমরা নেমে আসলাম। রীতাদি ডান দিকের পিছনের চাকাটা দেখে দুবার লাথি মারল। মামার দিকে তাকাতে লক্ষ্য করলাম সে রীতাদির কাণ্ড দেখে হাসতে হাসতে ব্রিজের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এতে করে আরো দ্বিগুণ রেগে গেল রীতাদি। উফ, এই ব্রিজটা সত্যি অপয়া। এই 1 বছর হলো ভেঙে পড়া ব্রিজ নতুন করে তৈরি হয়ে ওপেনিং হলো। এরই মাঝে দেখো রাস্তার মধ্যে পানীয় বোতল, ভাঙা কাচের অজস্র টুকরো এদিক ওদিক ছড়িয়ে আছে। মামা ব্রিজের ধার থেকে সুচরিতাদির কাছে এসে বলল, তুমি এই মাত্র কি বললে এই ব্রিজ সম্পর্কে? 1 বছর হলো এই ব্রিজ নতুন করে তৈরি হয়েছে। এই ব্রিজ কি ভাঙা ছিল? ভাঙা? শুধু ভাঙা নয়, বলুন দ্বিখণ্ডিত হয়ে ভেঙে পড়েছিল 30 ফুট নিচে। কত মানুষ মারা গেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। এ কি হলো অংশুবাবু? আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? বড্ড দেরি হয়ে গেছে। রিপন, তুই বরং তোর দিদির সাথে বাড়ি ফিরে যা। কিন্তু কিন্তু তোমার হঠাৎ করে কি হলো? এখন অত কিছু বলার সময় নেই, আমি আসছি। অংশুবাবু দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি এখানে কোনো কিছু চেনেন না, অ্যাটলিস্ট বলে যান কোথায় যাচ্ছেন। মামা আমাদের চিৎকার শুনেও এক প্রকার না শোনার ভান করে ধীরে ধীরে দূরে যেতে যেতে একসময় রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আমি রীতাদিকে শান্ত হতে বলি, তুমি চিন্তা করো না রীতাদি, মামার নিশ্চয়ই কোনো কাজ মনে পড়ে গেছে, নয়তো এভাবে আমাদের একা ফেলে চলে যেত না। তুমি বরং আঙ্কেলকে একটা ফোন করে আমাদের লোকেশনটা জানিয়ে দাও, উনি নিশ্চয়ই একটা গাড়ি পাঠিয়ে দেবেন আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। রীতাদি একটু শান্ত হয়ে আঙ্কেলকে ফোন করল। আমি দেখলাম রীতাদি আমাদের পরিস্থিতির ব্যাপারে কিছু বলে ওঠার আগেই আঙ্কেল অপর প্রান্ত থেকে যা বলে চলল তা শুনে দিদি ঘাড় মেকিয়ে বলল, ঠিক আছে, আচ্ছা, বেশ। এই 3টি শব্দ বলেই ফোন রেখে দিল। রিপন, তোমার মামা আমার বাবাকে অলরেডি ফোন করে সব বলেছে। বাবা সেই মতো গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর খুব সম্ভবত 5 মিনিটের মধ্যেই তা চলে আসবে। তবে উনি মানে তোমার মামা কোথায় গেছে সেই নিয়ে বাবা কিছু বলল না, শুধু ফোন রাখার আগে একটি কথাই বলল, ব্যাপারটা তাদের দুজনের মধ্যে খুবই কনফিডেন্সিয়াল। তোমার মামা যখন ফিরবে তখন জানাবে কোথায় গেছিল। তার মানে এই রাতের গভীর অন্ধকারে মামা কোনো জোরালো আলো দেখতে পেয়েছে, কিন্তু কি সেটা? হঠাৎ ব্রিজের খবর শুনে মামা এত অস্থির হয়ে পড়ল কেন? এটাই কি সেই সূত্র ছিল যেটা দিয়ে এই গল্পের সমাপ্ত হবে? কি জানি।
শুনছিলেন আজকের গল্প খেলা সবে শুরু। গল্প কলমে সত্যব্রত কাঞ্জিলাল, গল্প পাঠে আমি সায়ন। অন্যান্য চরিত্রে দিব্যেন্দু, রাহুল, শঙ্কর, সুতপা, অনুশ্রী, সুমিত মহালানবিশ, প্রীতম, অঙ্কিতা, শিল্পা, মৌমিতা, মধুরিমা, দীপঙ্কর, চিঞ্জিত। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ, মুরালি। আমরা ধন্যবাদ জানাই গল্প লেখক সত্যব্রত কাঞ্জিলালকে আমাদের এই পরিবেশনায় পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।